সি, মানে এই স্ট্র্যান্ডে সি রিপ্লেসড বাই জি, নিচের স্ট্র্যান্ডটাতে জি রিপ্লেসড বাই সি। এর ইম্প্যাক্টটা কি পড়লো? এর ইম্প্যাক্টের ফলে এমআরএনএ এর যে ফিফথ কোডন ওটা ইউএসি এর জায়গায় হয়ে গেল ইউএজি। ইউএসি হচ্ছে একটা সেন্স কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, কিন্তু ইউএজি হচ্ছে স্টপ কোডন যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। তার মানে এমন পয়েন্টস মিউটেশন হলো যার ফলে একটা সেন্স কোডন একটা স্টপ কোডনে কনভার্ট হয়ে গেল। তাহলে সেন্স কোডন যদি স্টপ কোডন বা ননসেন্স কোডনে কনভার্ট হয়ে যায়, তাহলে ট্রান্সলেশন প্রসেসটা যেটা নর্মালি এখানে গিয়ে থামছিল, এখন স্টপ কোডন আগে আরেকটা তৈরি হয়ে গেছে, তাহলে এই প্রসেসটা নিশ্চয়ই এখানে থেমে যাবে, তাই তো? তার মানে প্রি ম্যাচিওর টার্মিনেশন হয়ে গেল, প্রি ম্যাচিওর টার্মিনেশন অফ ট্রান্সলেশন। তার মানে কোনো প্রোটিন আর তৈরি হবে না। তার মানে একে আমরা বলবো হচ্ছে এই কাজটা যেখানে গিয়ে বন্ধ হওয়া উচিত ছিল তার আগেই বন্ধ হয়ে গেল, একে আমরা বলবো ননসেন্স মিউটেশন। মানে হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা তাহলে মিউটেশন নিয়ে পড়বো। মিউটেশন কি জিনিস সেটা আমাদের নিশ্চয়ই জানা আছে। মিউটেশন মানে হচ্ছে আমাদের যে ক্রোমোজোম তার মধ্যে যে ডিএনএ বা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, সেই নিউক্লিওটাইডের সিকোয়েন্সে কোনো পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনটার ফলে হতেই পারে যে তার ইম্প্যাক্ট আমাদের জেনোটাইপে বা ফেনোটাইপে পড়তে পারে। তাহলে মিউটেশন মানে হচ্ছে সহজ কথায় হচ্ছে ডিএনএ এর মধ্যে তার যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স তার মধ্যে কোনো পরিবর্তন হবে। এবারে মিউটেশন হয় যে সকল জিনিসের জন্য তাদেরকে আমরা বলি মিউটাজেন, অর্থাৎ যে সকল পদার্থ মিউটেশন ঘটাতে সক্ষম তাদেরকে আমরা বলি মিউটাজেন। এই মিউটাজেনকে আবার তিন রকম ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল মিউটাজেন, একটা হচ্ছে কেমিক্যাল মিউটাজেন, আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল মিউটাজেন। ফিজিক্যাল মিউটাজেনের এক্সাম্পল কি? ফিজিক্যাল মিউটাজেন যেমন ধরো ইউভি রে বা এক্স রে, এই জাতীয় যে রশ্মিগুলো তারা হচ্ছে ফিজিক্যাল মিউটাজেনের এক্সাম্পল। কেমিক্যাল মিউটাজেনের এক্সাম্পল ধরো 5BU বা 5 ব্রোমো ইউরাসিল, এই কেমিক্যালটা কিন্তু মিউটাজেন ঘটাতে সক্ষম। বায়োলজিক্যাল মিউটাজেনের এক্সাম্পল কি হবে? যেমন ধরো ভাইরাস, কোন ভাইরাস কিন্তু যখন ওই হোস্ট সেলের মধ্যে প্রবেশ করে হোস্ট সেলের পুরো যে জিনোম তার উপর কন্ট্রোল নিয়ে নেয়, তখন কিন্তু সেই জিনোমের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে, অর্থাৎ ভাইরাস কিন্তু বায়োলজিক্যাল মিউটাজেন রূপে কাজ করতে পারে। তাহলে মিউটাজেন কাদেরকে বলবো? আমি আরেকবার বলছি, যেসব পদার্থ ডিএনএ এর মধ্যে পরিবর্তন বা চেঞ্জ ঘটাতে সক্ষম হবে, অর্থাৎ মিউটেশন ঘটাতে সক্ষম হবে, সেই সব পদার্থ বা বস্তুকে আমরা বলবো মিউটাজেন। এটা হতে পারে ফিজিক্যাল মিউটাজেন যেমন ইউভি রে, এক্স রে, হতেই পারে কেমিক্যাল মিউটাজেন যেমন 5 ব্রোমো ইউরাসিল, হতেই পারে বায়োলজিক্যাল মিউটাজেন যেমন ভাইরাস। ওকে, আমি দুটো একটা করে এক্সাম্পল বললাম। এবারে এই মিউটেশনটাই কিন্তু ওই ভ্যারিয়েশন হওয়ার কারণের মধ্যে একটা, মানে ভ্যারিয়েশন বা ভেদ যে সৃষ্টি হয়, ভ্যারিয়েশন বা ভেদ যে সৃষ্টি হয়, এই ভেদ সৃষ্টি হওয়ার পেছনে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে মিওসিস হওয়ার সময় যে ক্রসিং ওভার হয়, যার ফলে রিকম্বিনেশন অফ জিন হয়, তাই না? রিকম্বিনেশন অফ জিনস, তার ফলে কিন্তু একই প্রজাতির দুটো জীবের মধ্যে আমরা পার্থক্য লক্ষ্য করি। তাহলে ভ্যারিয়েশন বা ভেদ মানে কি? একই প্রজাতির বিভিন্ন যে জীব তাদের মধ্যে কিন্তু আমরা কিছু না কিছু পার্থক্য দেখতে পারি, সেই পার্থক্যকেই বলা হয় ভ্যারিয়েশন বা ভেদ। তাহলে এই পার্থক্য বা ভ্যারিয়েশন সৃষ্টির পেছনে একটা কারণ হচ্ছে ওই যখন মিওসিস হয়, ওই গ্যামেট গঠনকালে, তখন যে ক্রসিং ওভার হয় তার ফলে জিনের পুনর্বিন্যাস হয় বা রিকম্বিনেশন হয়, এবং রিকম্বিনেশনের ফলে ভেদ সৃষ্টি হতে পারে। আর সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে মিউটেশন, তাই না? জিনের মধ্যে যদি কোনো মিউটেশন ঘটে, জিনের মিউটেশন ঘটলে কি হয়? ধরো এটা একটা জিন, একটা নর্মাল জিন, তাহলে এই জিনটার একটা নির্দিষ্ট নিউক্লিওটাইডের সিকোয়েন্স আছে, সেই নিউক্লিওটাইডের সিকোয়েন্স যদি পাল্টে যায় তার মানে কিন্তু এই জিনটার নতুন একটা রূপ তৈরি হবে, অর্থাৎ জিনের যে অ্যালিল সৃষ্টি হয়, জিনের যে অল্টারনেটিভ ফর্ম বা অ্যালিল তৈরি হয়, তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ কিন্তু মিউটেশন। তাহলে জিনের মিউটেশনের ফলেই তৈরি হয় জিনের নতুন রূপ বা অল্টারনেটিভ ফর্ম বা অ্যালিল। ক্লিয়ার? তাহলে মিউটেশন হচ্ছে ওই ভেদ বা ভ্যারিয়েশন হওয়ার যে
কারণগুলো, তার মধ্যে একটা কারণ হচ্ছে মিউটেশন। তো আমাদেরকে পড়তে হয় বেসিক্যালি টাইপস অফ মিউটেশন, আমাদেরকে পড়তে হয় মিউটেশনের প্রকারভেদ, টাইপস অফ মিউটেশন। প্রথমে আমরা দেখব টাইপস অফ মিউটেশন বেসড অন অকারেন্স, অর্থাৎ কিসের প্রভাবে মিউটেশনটা হচ্ছে। এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি স্পন্টেনিয়াস মিউটেশন, আরেকটাকে আমরা বলি ইনডিউসড মিউটেশন। বাংলায় বললে স্বতঃস্ফূর্ত মিউটেশন এবং আবিষ্ট মিউটেশন। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে স্বতঃস্ফূর্ত মিউটেশন যেটা ন্যাচারালি হবে, এর মধ্যে মানুষের কোনো ইন্টারভেনশন থাকবে না, মানে মানুষ জোর করে কিছু করবে না। অর্থাৎ মিউটেশন ব্রট অ্যাবাউট বাই ন্যাচারাল মিনস, কোনো প্রাকৃতিক কোনো কারণে, স্বাভাবিক কারণে যদি মিউটেশন হয়। ধরো আমাদের স্কিনের মধ্যে দিনের বেলা সূর্যালোক পড়ে, সূর্যালোকের মধ্যে আছে ইউভি রে, তাহলে যদি স্কিনে ইউভি রে ন্যাচারালি পড়ছে, এতে মানুষের কোনো ভূমিকা নেই। এবারে ইউভি রে পড়ার ফলে যদি আমাদের স্কিনের সেলের মধ্যে যে নিউক্লিয়াস, তার মধ্যে যে ক্রোমোজোম, তার মধ্যে যে ডিএনএ, তার যদি কোনো নিউক্লিওটাইডের সিকোয়েন্স পাল্টে যায়, তাহলে সেটা ন্যাচারালি পাল্টালো, তাহলে একে আমরা বলবো স্পন্টেনিয়াস মিউটেশন। ইনডিউসড মিউটেশন বা আবিষ্ট মিউটেশন মানে মানুষ জোর করে মিউটেশন ঘটালো। যেমন ধরো মর্গ্যান ড্রসোফিলা মাছির ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য ড্রসোফিলা মাছির ওপর কিন্তু জোর করে এক্স রে প্রয়োগ করে করে তার মধ্যে মিউটেশন ঘটিয়েছিল। তাহলে যদি আমরা এক্স রে প্রয়োগ করি, এক্স রে প্রয়োগ করে করে মিউটেশন ঘটানো হয় ডিএনএ এর মধ্যে, তার মানে সেটা মানুষ জোর করে করছে বা মানুষের প্রভাব আছে, তো তাকে আমরা বলবো ইনডিউসড মিউটেশন। ক্লিয়ার? এবার আমরা দেখবো টাইপস অফ মিউটেশন বেসড অন টিস্যু টাইপ অ্যাফেক্টেড, অর্থাৎ মিউটেশনের ফলে দেহের কোন ধরনের কোষ বা কলা ক্ষতিগ্রস্ত হলো বা অ্যাফেক্টেড হলো। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সোম্যাটিক মিউটেশন, আরেকটা হচ্ছে জার্মিনাল মিউটেশন। কখন বলবো সোম্যাটিক মিউটেশন? সোমা মানে কি? সোমা মানে হচ্ছে বডি সেল, তাই না? সোমা মানে হচ্ছে বডি সেল। তাহলে যখন দেহের কোনো নর্মাল কোষের মধ্যে মিউটেশন হবে তাকে বলবো সোম্যাটিক মিউটেশন। আর জার্মিনাল সেল মানে কি? জার্মিনাল সেল মানে হচ্ছে জনন কোষ, ধরো শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে কোনো মিউটেশন হয়েছে, তাকে আমরা বলবো জার্মিনাল মিউটেশন। তাহলে কারোর যদি স্কিন সেলের ডিএনএ এর মধ্যে কোনো পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তন কি তার সন্তানের মধ্যে পাস অন হবে? নিশ্চয়ই হবে না। তার মানে সোম্যাটিক মিউটেশন কিন্তু নন ইনহেরিটেবল, অর্থাৎ এটা কিন্তু বংশগতি লাভ করবে না, পরবর্তী প্রজন্মে যাবে না। যার দেহের মধ্যে পরিবর্তনটা হলো তার দেহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু জার্মিনাল মিউটেশন যেহেতু জনন কোষ বা জার্ম সেলের মধ্যে হচ্ছে, স্পার্ম বা ওভাম, তো সেক্ষেত্রে কিন্তু এই মিউটেশনটা ইনহেরিট করবে এবং পরবর্তী প্রজন্মে যাবে। ক্লিয়ার? তাহলে কোন ধরনের কোষ বা কলা মিউটেশনে আক্রান্ত হচ্ছে তার উপর বেস করে সোম্যাটিক মিউটেশন এবং জার্মিনাল মিউটেশন। এবারে আমরা দেখব টাইপস অফ মিউটেশন বেসড অন ডিরেকশন বা ডাইরেকশন, অর্থাৎ দিক অনুযায়ী মিউটেশনটা কোন দিকে হচ্ছে, একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ফরওয়ার্ড মিউটেশন, আরেকটাকে আমরা বলি রিভার্স অথবা ব্যাক মিউটেশন। কাকে বলবো ফরওয়ার্ড মিউটেশন? যেমন এই জিনিসটা লক্ষ্য করো, ধরো একটা নর্মাল জিন, সেই নর্মাল জিনটার মধ্যে একটা কোনো নিউক্লিওটাইডের সিকোয়েন্স পাল্টে গেল, তার ফলে সেই জিনটার নতুন একটা অ্যালিল তৈরি হলো, মানে সেই জিনটার নতুন একটা রূপভেদ
বা অল্টারনেটিভ ফর্ম তৈরি হলো, যাকে আমরা অ্যালিল বলি। তার মানে এই যে জিনটা যার মধ্যে কোনো মিউটেশন নেই তাকে আমরা বলি হচ্ছে তার নর্মাল ফর্ম, নর্মাল ফর্ম বলি, অথবা যাকে আমরা বলি ওয়াইল্ড ফর্ম, তাই তো। এবং এই ওয়াইল্ড ফর্ম তার মিউটেশন হওয়ার ফলে নতুন যে অ্যালিলটা তৈরি হলো তাকে আমরা বলি মিউট্যান্ট অ্যালিল। তার মানে ধরো সব থেকে সহজ যে এক্সাম্পল, যেমন আমরা যেটা পড়ে পড়ে অভ্যস্ত ক্লাস 10 থেকে, ধরো মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য কন্ট্রোল করে যে জিনটা, সেই জিনটার আমরা দুটো রূপ জানি, দুটো অ্যালিল, একটা ক্যাপিটাল টি, আরেকটা হচ্ছে স্মল টি। তাহলে ক্যাপিটাল টি আর স্মল টির মধ্যে পার্থক্য কি? ক্যাপিটাল টিটাও তো একটা ডিএনএ স্ট্রেচ, স্মল টিটাও তো একটা ডিএনএ স্ট্রেচ, যারা কিনা ওই হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকাসেই উপস্থিত। পার্থক্যটা নিশ্চয়ই এটার যে ডিএনএ স্ট্রেচটা, তার যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, এটার যে সেম ডিএনএ স্ট্রেচ অর্থাৎ সেম ক্রোমোজোমের সেম লোকাসে উপস্থিত, তার মধ্যে হয়তো কোনো একটা নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স তাতে পার্থক্য আছে। তাহলে এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্সটা, যাকে আমরা বলি ক্যাপিটাল টি। এটা হচ্ছে মিউট্যান্ট সিকোয়েন্সটা, যাকে বলি স্মল টি। তাহলে ক্যাপিটাল টি স্মল টি একে অপরের অ্যালিল। তো এই যে একে বলি নর্মাল অ্যালিল বা ওয়াইল্ড অ্যালিল, একে আমরা বলি মিউট্যান্ট অ্যালিল, ঠিক তো। তাহলে এই নর্মাল অ্যালিলটার মিউটেশন হয়েছে বলেই মিউট্যান্ট অ্যালিল তৈরি হয়েছে। তার মানে ধরো ক্যাপিটাল টিটা নর্মাল অ্যালিল ছিল, তার মধ্যে মিউটেশন হওয়ার ফলে তার থেকে তৈরি হয়েছে স্মল টি অ্যালিল। ফরওয়ার্ড মিউটেশন মানে আর কখনোই স্মল টি অ্যালিলে মিউটেশন হয়ে সেটা আবার নর্মাল অ্যালিলে ফিরে আসবে না। হতে পারে স্মল টি অ্যালিলের মিউটেশন হয়ে এখান থেকে হয়তো নতুন অ্যালিল তৈরি হলো, যাকে আমরা বলছি ধরো T1 অ্যালিল বা T2 অ্যালিল, কিন্তু কখনোই T1 থেকে আবার টি তে ফেরত আসবে না, বা T2 থেকে টি তে ফেরত আসবে না। মানে একবার যখন নিউক্লিওটাইড সিকোয়েন্সটা পাল্টে গেল, অন্য হয়ে গেল, সেটা আবার চেঞ্জ হয়ে আগেরটায় ফিরবে না। হতে পারে অন্য আরেকটা হতে পারে, কিন্তু আগেরটায় ফিরে আসবে না। তো একে বলা হয় ফরওয়ার্ড মিউটেশন। সবসময় নতুন নতুন অ্যালিল তৈরি হবে। রিভার্স বা ব্যাক মিউটেশনে সম্পূর্ণ ঠিক মানে এর অপোজিট, অর্থাৎ ধরো একটা নর্মাল জিন এ, তার থেকে নতুন অ্যালিল তৈরি হলো A1, আবার হতেই পারে সেই অ্যালিলটার মিউটেশনটা হয়ে আবার আগের অ্যালিলটায় পুনরায় ফিরে এলো। একে বলবো রিভার্স বা ব্যাক মিউটেশন। ক্লিয়ার? তাহলে কোন দিকে মিউটেশনটা হচ্ছে, সেটা একমুখী নাকি উভমুখী, তার উপর ভিত্তি করে ফরওয়ার্ড মিউটেশন এবং রিভার্স বা ব্যাক মিউটেশন। ওকে, আমি যে এই এক্সাম্পলটা মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য দিয়ে দিলাম, তার মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে স্মল টি থেকে আরো ভবিষ্যতে অ্যালিল তৈরি হয়ে গেছে বা কিছু, আমরা এখন কিন্তু সেটা জানি না। আপাতত আমি একটা কাল্পনিক এক্সাম্পল দিলাম। এই ব্যাপারটা এরকম ভাবে লিখতে পারো, ধরো একটা অ্যালিল এ, তার থেকে উৎপন্ন হলো A1 অ্যালিল, তার থেকে আর এ তে ফিরে আসবে না, এখান থেকে হতেই পারে A2 বা A3, এরকম হতে পারে, কখনোই কিন্তু আর উল্টো দিকে ফিরবে না। ওকে, এটা বোঝানোর জন্য জাস্ট আমি কাল্পনিক ব্যাপারটা বললাম। এত অব্দি ক্লিয়ার? তাহলে আমরা বেসড অন অকারেন্স দেখলাম, বেসড অন টিস্যু টাইপ এফেক্টেড দেখলাম, বেসড অন ডাইরেকশন দেখলাম। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেসড অন সাইজ বা ম্যাগনিটিউড। বেসড অন সাইজ বা ম্যাগনিটিউড মানে মিউটেশনটা যে হচ্ছে ডিএনএ এর মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে, সেই মিউটেশনটা কতটা অঞ্চল জুড়ে হচ্ছে, তার উপর ভিত্তি করে মিউটেশনকে আমরা দুভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, এটা একটা। আরেকটাকে আমরা বলবো লার্জ ক্লাস বা ক্রোমোজোমাল অ্যাবারেশন। এবারে এই দুটোর মধ্যে পার্থক্য কি? স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন,
তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ক্রোমোজোমের মধ্যে তো অসংখ্য জিন থাকতে পারে, 500, 700, 800, 1000, 1200, 2000, অসংখ্য জিন থাকতে পারে। যদি মিউটেশনটা যে কোনো একটা জিনের নিউক্লিওটাইডের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন তাকে আমরা বলবো স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। অর্থাৎ পার্টিকুলার একটা জিনের মধ্যে একটা পার্টিকুলার পয়েন্টে বা নিউক্লিওটাইড পেয়ারের মধ্যে পরিবর্তনটা হবে, একে আমরা বলবো স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। কিন্তু যদি সেটা ওই একটা জিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় অঞ্চল জুড়ে হয়, যেখানে একাধিক জিন বা ক্রোমোজোমের বড় একটা অংশ বা ক্রোমোজোমের পুরো সংখ্যা পাল্টে গেল, এরকম বড় সড়ো লেভেলের হয়, তো তাকে আমরা ফেলবো লার্জ ক্লাস বা ক্রোমোজোমাল অ্যাবারেশনের মধ্যে। এর ভাগগুলো প্রথমে দেখে নিই আমরা। স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন আবার হতে পারে দু রকম। একটাকে আমরা বলবো বেস পেয়ার সাবস্টিটিউশন, আরেকটাকে আমরা বলবো ফ্রেম শিফট মিউটেশন। তাহলে বেস পেয়ার সাবস্টিটিউশন এবং ফ্রেম শিফট মিউটেশন, স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন আবার দু রকম। বেস পেয়ার সাবস্টিটিউশন এবং ফ্রেম শিফট মিউটেশন, বেস পেয়ার সাবস্টিটিউশন আবার দু রকম, ট্রানজিশন এবং ট্রান্সভার্সন। ফ্রেম শিফট মিউটেশন আবার দু রকম, নিউক্লিওটাইড ইনসারশন এবং নিউক্লিওটাইড ডিলিশন। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করব, আপাতত আমি জাস্ট টাইপ গুলো ফার্স্টে বলে নিই। এবারে আসি লার্জ ক্লাস বা ক্রোমোজোমাল অ্যাবারেশন। এটাও হতে পারে দু রকমের। একটা হতে পারে স্ট্রাকচারাল, অর্থাৎ ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন হবে স্ট্রাকচারাল। আরেকটা হবে ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, যাকে আমরা বলবো নিউমেরিক্যাল। তাহলে লার্জ ক্লাস বা ক্রোমোজোমাল অ্যাবারেশন যেখানে একটা ক্রোমোজোমের উপর ইম্প্যাক্ট করবে বড় স্কেলে, লার্জ স্কেলে, সেটা হতে পারে গঠনগত পরিবর্তন এবং সংখ্যাগত পরিবর্তন। স্ট্রাকচারাল যে অ্যাবারেশন, সেই স্ট্রাকচারাল অ্যাবারেশন আবার বিভিন্ন রকম হতে পারে, 4 রকম হতে পারে ইনফ্যাক্ট। ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন এবং ট্রান্সলোকেশন। ওকে, এদেরও কিন্তু আরো ভাগ আছে, আমি এখানে লিখছি না, একটু পরে যখন এইগুলো সম্বন্ধে পড়বো তখন সেখানে আমি তাদের ভাগগুলো বলবো। তাহলে গঠনগত ক্রোমোজোমের গঠনে পরিবর্তন হবে, কোনো সংখ্যায় পরিবর্তন হবে না। অর্থাৎ যদি আমি মানুষ নিয়ে কথা বলি, মানুষের তো ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার 46, তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বার 46ই থাকবে, কিন্তু কোন ক্রোমোজোমের কোনো গঠনগত পরিবর্তন হবে, সংখ্যাগত পরিবর্তন হবে না, তো তাকে আমরা ফেলবো স্ট্রাকচারালের মধ্যে। আর নিউমেরিক্যাল মানে সংখ্যাগত পরিবর্তন হবে। ওকে, এই নিউমেরিক্যাল যে, এটাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি, আরেকটা হচ্ছে ইউপ্লয়েডি। ওকে, অ্যানিউপ্লয়েডি এবং ইউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি মানে ক্রোমোজোমের সংখ্যায় পরিবর্তন হবে এবং সেই সংখ্যাটা একটা বা দুটো বা তিনটে বা চারটে, অল্প কয়েকটা পরিবর্তন হবে। আমি আবার মানুষ নিয়েই কথা বলি, অবশ্যই এগুলো কিন্তু এই সব রকমের মিউটেশন যে কোনো অর্গানিজমেই হতে পারে। আমি আপাতত ধরো মানুষ নিয়ে কথা বলছি, তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বার 46, 2n সমান সমান 46। তাহলে মানুষের যদি সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম বলি, তাহলে n সমান সমান 23। তাহলে মানুষের সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম মানে 23। মানুষের বডি সেলে ক্রোমোজোম থাকে ডাবল সেটে, যেটা নর্মাল 46। তো এক্ষেত্রে নিউমেরিক্যাল মানে ওই ক্রোমোজোম নাম্বার 46 থাকবে না,
কমবে বা বাড়বে, কিন্তু সেই ক্রোমোজোম নাম্বার কমা বা বাড়া এটা কখনোই ওই হ্যাপ্লয়েড সেটের গুণিতক হারে হবে না। হয়তো একটা ক্রোমোজোম কমলো, ধরো 46 থেকে 45 হলো, বা 44 হলো, বা একটা বাড়লো অর্থাৎ 47 হলো, বা দুটো বাড়লো 48 হলো, কিন্তু কখনোই 23-এর মাল্টিপল হারে বাড়বে বা কমবে না। মানুষ নিয়ে বলছি, মানুষের পক্ষে ওই 23-এর মাল্টিপল হারে বাড়া বা কমা সম্ভব না। সেরকম হলে ওই জাইগোটটা সার্ভাইভই করবে না। অন্য স্পিসিসের ক্ষেত্রে অবশ্যই হতে পারে, বিশেষ করে প্লান্ট স্পিসিসের ক্ষেত্রে। তো আমি মানুষের এক্সাম্পল নিয়ে জাস্ট বললাম কনসেপ্টটা বোঝানোর জন্য। তাহলে অ্যানিউপ্লয়েডি মানে ক্রোমোজোম কখনোই হ্যাপ্লয়েড সেটের গুণিতক হারে বাড়বে বা কমবে না, একটা বা দুটো বাড়তে বা কমতে পারে, ক্লিয়ার, বা তিনটে বা চারটেও হতে পারে। তাকে বলবো অ্যানিউপ্লয়েডি। আর ইউপ্লয়েডি মানে হচ্ছে ওই হ্যাপ্লয়েড সেটের গুণিতক হারে বাড়বে বা কমবে। অ্যানিউপ্লয়েডি কত রকমের হতে পারে? অ্যানিউপ্লয়েডি বিভিন্ন রকমের হতে পারে। ধরো মনোজোমি, নালিজোমি, ট্রাইজোমি, টেট্রাজোমি, ডাবল মনোজোমি, ডাবল নালিজোমি, ডাবল ট্রাইজোমি, ডাবল টেট্রাজোমি, এত অব্দি লেখো তাহলে চলবে। মনোজোমি, নালিজোমি, ট্রাইজোমি, টেট্রাজোমি, ডাবল মনোজোমি, ডাবল নালিজোমি, ডাবল ট্রাইজোমি, ডাবল টেট্রাজোমি। জায়গা নেই, আমি আর লিখলাম না, তোমরা লিখে নাও। এবার আছে ইউপ্লয়েড। ইউপ্লয়েডি মানে নর্মাল যদি আমি ধরে নিই যে ডিপ্লয়েড অবস্থায় থাকে, তাহলে ডিপ্লয়েড থেকে তার যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম তার গুণিতক হারে কমবে বা বাড়বে। যদি কমে তাকে বলা হয় মোনোপ্লয়েডি বা হ্যাপ্লয়েডি। মোনোপ্লয়েডি বা হ্যাপ্লয়েডি। এবং ডাবল সেটের থেকে যদি বেড়ে যায় তাকে আমরা বলি পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি। এই পলিপ্লয়েডির মধ্যে হতেই পারে, ধরো এক্সাম্পল যদি আমি বলি ট্রিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি। মানে মানে ট্রিপ্লয়েডি মানে কি 3n, ট্রিপ্লয়েডি, টেট্রাপ্লয়েডি মানে কি 4n, পেন্টাপ্লয়েডি 5n, হেক্সাপ্লয়েডি 6n। এরকম কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হেক্সাপ্লয়েড কিন্তু গমের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। তাহলে পলিপ্লয়েডি মানে ক্রোমোজোম ডিপ্লয়েডের থেকে বেড়েছে, কিরকম হারে বেড়েছে? তার হ্যাপ্লয়েড সেটের গুণিতক হারে বেড়েছে। যদি থাকে তো ডাবল সেট হয়ে গেল 3টে সেট, তাহলে ট্রিপ্লয়েডি। হয়ে গেল 4টে সেট, তাহলে টেট্রাপ্লয়েডি। হয়ে গেল 5টা সেট, পেন্টাপ্লয়েডি। হয়ে গেল 6টা সেট, হেক্সাপ্লয়েডি। এরকম গুণিতক হারে বাড়বে। আবার এই পলিপ্লয়েডি আবার দুরকম হতে পারে। পলিপ্লয়েডিকে আমরা দুটো ভাগেও ভাগ করতে পারি এরপরে আরো যদি ইচ্ছা হয়। একটা হচ্ছে অটো পলিপ্লয়েডি, অটো পলিপ্লয়েডি। আরেকটা হচ্ছে অ্যালো পলিপ্লয়েডি। অটো পলিপ্লয়েডি এবং অ্যালো পলিপ্লয়েডি আমি প্রত্যেকটা ডিটেলে একটু পরে আসছি। তাহলে আমরা এখন এইটা ভালো করে পড়বো। তাহলে প্রথমে শুরু করব স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, অর্থাৎ পার্টিকুলার একটা জিনের নিউক্লিওটাইড পেয়ার বা বেস পেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যখন লার্জ স্কেলে বা হিউজ স্কেলে হবে তাকে আমরা বলবো লার্জ ক্লাস, বা তার মানে ক্রোমোজোম অ্যাফেক্টেড হবে, তার গঠনগত পরিবর্তন হতে পারে এবং সংখ্যাগত পরিবর্তন হতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথমে শুরু করব জিন মিউটেশন বা স্মল ক্লাস থেকে। আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। ধরো একটা ক্রোমোজোম, ধরে নি এই একটা ক্রোমোজোম, এই মনে করি একটা ক্রোমোজোম। এই যদি একটা আমি জি1 ক্রোমোজোম আঁকি, প্রথম কথা জি1 দশায় আমরা ক্রোমোজোম দেখবো না, কিন্তু জি1 দশায় যদি আমরা ক্রোমোজোম দেখতে পেতাম, সেই ক্রোমোজোম দেখতে হতো এরকম, অর্থাৎ একটা ক্রোমাটিড দিয়ে তৈরি হতো। আমি আবার কিন্তু বলছি যদি দেখতে পেতাম। তাহলে এ তো কনডেন্সড অবস্থা, সুপার কয়েলড অবস্থা। জি1 এ তো আর কয়েলড অবস্থায় থাকে না, আনকয়েলড অবস্থায় থাকে, ক্রোমাটিন ফাইবার হিসেবে থাকে। তাহলে যদি থাকতো ক্রোমোজোম হিসেবে এরকম থাকতো। এবারে তার মানে এটার মধ্যে একটা ডিএনএ আছে, তাই তো? এর মধ্যে একটা ডিএনএ আছে। এই একটা ডিএনএ বিশাল পেঁচিয়ে পেঁচিয়ে আছে, মানে একদম হাইলি কয়েলড, হাইলি কনডেন্সড অবস্থায় সেই হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম সুপার কয়েলড অবস্থায় আছে। বুঝতেই পারছি।
আমি নিচের অংশটার কয়েলিংটাকে ছাড়িয়ে দেখাই, মানে ব্যাপারটা এরকম। তাহলে এই যে ক্রোমোজোমটা আমি আঁকলাম, তার মানে এই ক্রোমোজোমটার মধ্যে একটাই মাত্র ডিএনএ আছে, এটা তো আমরা জানি যে একটা ক্রোমোজোমে যতগুলো ক্রোমাটিড দেখবো তার মানে ততগুলো ডিএনএ, এক একটা ক্রোমাটিডের মধ্যে একটা ডিএনএ থাকে। তাহলে আপাতত এই যে ক্রোমোজোমটা আমি আঁকলাম সেটা বিশাল লম্বা একটা ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে কুণ্ডলীকৃত হয়ে এই স্ট্রাকচার তৈরি করেছে। এবার ডিএনএটাকে আমি খুলে দিলাম। এবার ধরে নিই যে এই ক্রোমোজোমটার মধ্যে ধরো 10টা জিন আছে। ধরো এখান থেকে এইটুকু অংশের মধ্যে যে ডিএনএ পেঁচিয়ে আছে সেটা 1 নম্বর জিন, এখান থেকে এইটুকুর মধ্যে যে অংশটা পেঁচিয়ে আছে ডিএনএর সেটা 2 নম্বর জিন, এই ধরো 3 নম্বর জিন, এই ধরো 4 নম্বর জিন, এই ধরো 5 নম্বর জিন, এই অংশটায় 6 নম্বর জিন আছে, এই অংশটাতে 7 নম্বর জিন, এই অংশটাতে 8 নম্বর জিন, এই অংশটায় ধরো 9 নম্বর জিন, এবং ডিএনএ ধরি এখান থেকে ধরো এত, এই অংশটায় ধরো আছে 10 নম্বর জিনটা। তাহলে এটা একটা জিন, ডিএনএর এইটুকু অংশ একটা জিন। তাহলে জিন মানে হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমে জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে। আবার বলি, তাহলে জিন হচ্ছে ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যা নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমে জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে। তাহলে জিন থাকে কোথায়? জিন থাকে ক্রোমোজোমের মধ্যে। একটা ক্রোমোজোম মানে বিশাল লম্বা একটা ডিএনএ। একটা ক্রোমোজোমের মধ্যে থাকতে পারে অসংখ্য জিন। মানুষের ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে জিনের সংখ্যা প্রায় 30,000। তার মানে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে 23টা ক্রোমোজোমে জিনের সংখ্যা প্রায় 15,000। তার মানে 23টা ক্রোমোজোমে জিনের সংখ্যা 15,000। তার মানে কোনো ক্রোমোজোমে হয়তো জিনের সংখ্যা 2,000, কোনো ক্রোমোজোমে হয়তো জিনের সংখ্যা 1,500, কোথাও হয়তো 1200, কোথাও 700, কোথাও 500, কোথাও 200 হতেই পারে। তার মানে এক একটা ক্রোমোজোমে কিন্তু মোটেই একটা জিন থাকে না, এক একটা ক্রোমোজোমে কিন্তু অসংখ্য জিন থাকতে পারে। তাহলে আমাদের এই গল্প অনুযায়ী ধরে নাও এই ক্রোমোজোমটার মধ্যে 10টা জিন, তার মধ্যে এই সেগমেন্টটা মনে করো একটা জিন। তাহলে আমরা পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন বা স্মল ক্লাস অফ মিউটেশন কখন বলবো? যদি এই যে জিনটা বা এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই যে পার্ট অফ ডিএনএ, তার মধ্যে ধরো এই যে দাগগুলো দেওয়া, এগুলো মানে কি? ধরো এখানে আছে এ, তাহলে এখানে আছে টি, এখানে আছে জি, এখানে আছে সি, এখানে আছে সি, তাহলে এখানে জি। এগুলো তো নিউক্লিওটাইডের সিকোয়েন্স। ধরো নর্মাল যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স তার মধ্যে একটা ধরো কোনো কারণে পাল্টে গেল। ধরো এটা নর্মাল ক্ষেত্রে থাকে এটি, ধরো নর্মাল ক্ষেত্রে এই সিকোয়েন্সটা হচ্ছে এটি, এটা ধরো কোনো কারণে পাল্টে গেল মিউটাজেনের প্রভাবে, এটা ধরো হয়ে গেল জি সি, মানে ছিল এ ডাবল বন্ড টি, সেটা পাল্টে হয়ে গেল জি ট্রিপল বন্ড সি। তাহলে এই যে ডিএনএ সিকোয়েন্সের মধ্যে নিউক্লিওটাইড পাল্টে গেল, এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের জেনোটাইপে এবং ফেনোটাইপে পড়তেও পারে, নাও পড়তে পারে। কেন পড়তে পারে কেন না পড়তে পারে সেই নিয়ে আমি একটু পরে আসছি। তাহলে যদি মিউটেশনটা এরকম একটা জিনের নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে সীমাবদ্ধ থাকে তো তাকে আমরা বলবো স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। যদি ওই একটা জিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধরো ক্রোমোজোমের একটা বড় অংশ নষ্ট হয়ে গেল, বা একটা বড় অংশের আরেকটা নতুন কপি তৈরি হলো, বা গোটা ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গেল, যখন এরকম বড় স্কেলে হবে তখন তাকে আমরা ফেলবো কার মধ্যে? তাকে আমরা ফেলবো হচ্ছে এই লার্জ ক্লাস বা ক্রোমোজোমাল অ্যাবারেশন। এত অব্দি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা পড়ছি স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন। তার মধ্যে প্রথমটা হচ্ছে বেস পেয়ার সাবস্টিটিউশন। আমি এখন যে গল্পটা বললাম, ধরো এখানটার যে নিউক্লিওটাইড পেয়ার বা বেস পেয়ার ছিল এটি, ছিল তাহলে এ ডাবল বন্ড টি, এটা পাল্টে কি হয়ে গেল? এর জায়গায় চলে এলো জি, টি এর জায়গায় চলে এলো সি, তাহলে এ টিটা হয়ে গেল জি সি মিউটাজেনের প্রভাবে। তাহলে ছিল একটা বেস পেয়ার এটি, সেটা কার দ্বারা প্রতিস্থাপিত হলো? হলো জি সি দ্বারা প্রতিস্থাপিত, মানে সাবস্টিটিউশন হলো। কেউ কিন্তু নষ্ট হয়ে যায়নি, মানে এ কিন্তু চলে যায়নি বা নতুন কেউ আসেনি, ছিল একজন, তার পরিবর্তে এলো আরেকজন। অর্থাৎ সেই ফুটবলারদের মতো একটা ফুটবলার উঠে এলো, তার সাবস্টিটিউট নতুন কেউ মাঠে নামলো, এখানে তাহলে এটি উঠে গেল, তার জায়গায় এলো জিসি। তাহলে একে আমরা বলতে পারি বেস পেয়ার সাবস্টিটিউশন। ছিল একটা বেস পেয়ার,
পাল্টে গেল অন্য একটা বেস পেয়ার দিয়ে, বেস পেয়ার সাবস্টিটিউশন। তার মধ্যে আবার ট্রানজিশন হতে পারে এবং ট্রান্সভার্সন হতে পারে। আমি যে এই এক্সাম্পলটা বললাম, এখানে কি হলো, তাহলে যেখানে ছিল এ তার জায়গায় কে এলো, এলো জি। অ্যাডেনিনের জায়গায় এলো গুয়ানিন। অ্যাডেনিনটা কোন ধরনের বেস, পিউরিন নাকি পিরিমিডিন? পিউরিন। পিউরিন কত রকমের, দু রকমের, অ্যাডেনিন এবং গুয়ানিন, দুজনেই পিউরিন। তাহলে একটা পিউরিন বেস রিপ্লেসড বাই অ্যানাদার পিউরিন। আবার ঠিক অপোজিট স্ট্র্যান্ডে থাইমিনটা সাইটোসিন দ্বারা প্রতিস্থাপিত হলো। থাইমিন এবং সাইটোসিন কেমন বেস, পিরিমিডিন। তাহলে পিউরিন রিপ্লেসড বাই পিউরিন, পিরিমিডিন রিপ্লেসড বাই পিরিমিডিন। এই ঘটনাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন। তাহলে ট্রানজিশন মানে পিউরিন রিপ্লেসড বাই পিউরিন, আবার পিরিমিডিন রিপ্লেসড বাই পিরিমিডিন। তার মানে পিউরিন তো জানি আমরা অ্যাডেনিন এবং গুয়ানিন, এরা হচ্ছে পিউরিন। তাহলে অ্যাডেনিন থাকলে গুয়ানিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, গুয়ানিন থাকলে অ্যাডেনিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আবার পিরিমিডিন কিরকম, সাইটোসিন এবং থাইমিন। তাহলে সাইটোসিন থাকলে থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, থাইমিন থাকলে সাইটোসিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তার মানে ট্রানজিশন কত রকম হতে পারে, এক রকম, দু রকম, তিন রকম, চার রকম। তাহলে ট্রানজিশন কিন্তু চার রকম হতে পারে, অর্থাৎ এ জি দ্বারা বা জি এ দ্বারা, সি টি দ্বারা বা টি সি দ্বারা। তাহলে ট্রানজিশন ক্যান বি অফ ফোর টাইপস। ট্রান্সভার্সন কাকে বলে, ট্রান্সভার্সন তখনই বলা হবে যদি পিউরিনটা পিরিমিডিন দ্বারা রিপ্লেসড হয়। ধরো এই যে এ টি আছে, এই এ টিটা ধরো কোনো কারণে পাল্টে গেল, হয়ে গেল এদিকে এলো সি, এদিকে এলো জি। তাহলে ছিল এ টি, ছিল এ ডাবল বন্ড টি, হয়ে গেল সি ডাবল ট্রিপল বন্ড জি। তার মানে এর জায়গায় এলো সি, টি এর জায়গায় এলো জি। অ্যাডেনিনটা পিউরিন, সাইটোসিনটা পিরিমিডিন, থাইমিনটা পিরিমিডিন, গুয়ানিনটা পিউরিন। তাহলে পিউরিন রিপ্লেস বাই পিরিমিডিন, পিরিমিডিন রিপ্লেস বাই পিউরিন। ক্লিয়ার? তাহলে ট্রান্সভার্সনে কি হবে, পিউরিন রিপ্লেসড বাই pyrimidine or vice versa, পিউরিন রিপ্লেস বাই পিরিমিডিন অর পিরিমিডিন রিপ্লেস বাই পিউরিন। তার মানে অ্যাডেনিন এবং গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন এবং থাইমিন হচ্ছে পিরিমিডিন। তাহলে কি হতে পারে, অ্যাডেনিন থাকলে তার জায়গায় সি আসতে পারে, তার জায়গায় এ আসতে পারে। আবার টি থাকলে তার জায়গায় এ আসতে পারে, তার জায়গায় জি আসতে পারে। জি থাকলে তার জায়গায় টি আসতে পারে, সি আসতে পারে। সি থাকলে তার জায়গায় জি আসতে পারে, এ আসতে পারে। তাহলে পিরি ট্রান্সভার্সন কত রকম হতে পারে, এক রকম, দু রকম, তিন রকম, চার রকম, পাঁচ রকম, ছ রকম, সাত রকম, আট রকম। তাহলে ট্রানজিশন আর ট্রান্সভার্সনের পার্থক্য কি, ইন কেস অফ ট্রানজিশন পিউরিনস আর রিপ্লেসড বাই পিউরিনস, pyrimidines are replaced by pyrimidines. In case of transversion, purines are replaced by pyrimidines and pyrimidines are replaced by purines. আর সেকেন্ড পার্থক্য কি, ট্রানজিশন ক্যান বি অফ ফোর টাইপস, ট্রান্সভার্সন ক্যান বি অফ এইট টাইপস। এত অব্দি ক্লিয়ার? এবারে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন হওয়ার ফলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। তিনটে খুব ইম্পর্টেন্ট সিচুয়েশন হতে পারে। প্রথমটাকে আমরা বলবো হচ্ছে সাইলেন্ট মিউটেশন, খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমি একটু আগে বললাম যে মিউটেশন হলে জেনোটাইপ এবং ফেনোটাইপের উপর প্রভাব পড়তেও পারে, নাও পড়তে পারে। এই কখন পড়তে পারে কখন না পড়তে পারে এই ব্যাপারটা এখন আসবো। তাহলে এই ট্রানজিশন এবং ট্রান্সভার্সন এই দুটো ঘটনা ঘটলে, অর্থাৎ বেস পেয়ার সাবস্টিটিউশন ঘটলে তার ফলে বিভিন্ন রকমের ইম্প্যাক্ট পড়তে পারে। তার মধ্যে একটা ইম্প্যাক্ট হচ্ছে সাইলেন্ট মিউটেশন, একটা হচ্ছে মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশন, আরেকটা ঘটনা যাকে বলা হয় ননসেন্স মিউটেশন। এবার দেখি যে এই তিনটে ঘটনা কি বা কখন ঘটে বা কিভাবে ঘটে। আমাদের সময় বাঁচানোর জন্য আমি একটু এঁকে রেখেছি, নিলে অনেকটা সময় নষ্ট হবে। ধরে নিচ্ছি এটা একটা নর্মাল জিন। এই নর্মাল জিনটার আমি লিখে দিই, তাহলে এটা হচ্ছে নর্মাল ডিএনএ সিকোয়েন্স বা নর্মাল জিন, এর মধ্যে কোনো মিউটেশন নেই। ধর নর্মাল ডিএনএ সিকোয়েন্স বা নর্মাল জিন। তাহলে এই জিনটার যখন ট্রান্সক্রিপশন হবে, এই জিনের যখন ট্রান্সক্রিপশন হবে,
ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হওয়ার ফলে তৈরি হবে এমআরএনএ সিকোয়েন্স। তাহলে এটা হচ্ছে নর্মাল এমআরএনএ সিকোয়েন্স, এটা নর্মাল এমআরএনএ সিকোয়েন্স। আমরা জানি যে এমআরএনএ যে তৈরি হয় তার মধ্যে তিনটে তিনটে করে যে নিউক্লিওটাইড তাদেরকে আমরা বলি কোডন, এটাও আমাদের জানা আছে। নিউক্লিক অ্যাসিড পড়ার সময় ক্লাস 11-এ আমরা ডিটেইলে ভালো করে পড়েছিলাম, তাই তো? এগুলো হচ্ছে কোডন। ধরো কোডন নাম্বার 1, কোডন নাম্বার 2, কোডন নাম্বার 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা এমআরএনএ এর মধ্যে তৈরি হয়েছে, এটা তো তৈরি হয়েছে জিনের যে এই ডিএনএ স্ট্র্যান্ড তাকে কপি করে। যেমন ধরো এখানে যে টি, টি এর জন্য এসছে এ, এ আছে, এ এর কমপ্লিমেন্টারি হচ্ছে ইউ, সি এর কমপ্লিমেন্টারি জি, তারপর জি এর জন্য সি এসছে, জি এর জন্য সি এসছে, টি এর জন্য এ এসছে। তাহলে এই ডিএনএ কে কপি করেই তৈরি হচ্ছে এমআরএনএ। এবং এমআরএনএ এর মধ্যে তিনটে করে যে নিউক্লিওটাইড অর্থাৎ যে কোডন, তারা কোড করে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে। সেই অ্যামাইনো অ্যাসিড পর 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 এসছে এবং তাদের মাঝখানে তৈরি হচ্ছে পেপটাইড বন্ড। পেপটাইড বন্ধনী দ্বারা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করেছে পলিপেপটাইড চেন, যাকে আমরা বলি প্রোটিন চেন, তাই তো? এই প্রোটিনটাই আমাদের কোনো দৈহিক বৈশিষ্ট্য কোনো দেহের মধ্যে কাজ করবে, যার ফলে কোনো ক্যারেক্টার বা ফিচার এক্সপ্রেসড হবে। এই হচ্ছে জিন নির্দিষ্ট প্রোটিন তৈরি করলো, এই প্রোটিনটা সেই জীব দেহে নির্দিষ্ট কাজ করছে। এবারে আসি ওই ট্রানজিশন বা ট্রান্সভার্সন। তার আগে আরেকটা কথা বলে দিই, এই যে কোডন তৈরি হচ্ছে আমরা কিন্তু এটা নিশ্চয়ই জানি, আরেকবার মনে করে নাও, যে পৃথিবীতে বা প্রকৃতিতে মোট 64 রকমের কোডন হয়। তার মধ্যে 61টা কোডনকে আমরা বলি সেন্স কোডন, অর্থাৎ যারা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আর তিনটে হচ্ছে ননসেন্স কোডন বা স্টপ কোডন, যারা কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। এবং এই স্টপ কোডন তিনটে আমি সারা বছর বলেছি মুখস্থ রাখতে হবে। কি কি? ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, এই তিনটে কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। এবারে এই তিনটে কোডন যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না, তার মানে এই কোডন এমআরএনএ এর যেখানে থাকবে সেখানেই কিন্তু ট্রান্সলেশন যে পদ্ধতি সেটা বন্ধ হয়ে যাবে। ট্রান্সলেশন পদ্ধতি মানে যে পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকেই বলা হয় ট্রান্সলেশন। আমরা ক্লাস 12-এই পড়বো, যখন সেন্ট্রাল ডগমা পড়বো, ট্রান্সক্রিপশনও পড়বো, রেপ্লিকেশনও পড়বো। রেপ্লিকেশন মানে ডিএনএ নিজেকে তৈরি করতে পারে। তাহলে ট্রান্সলেশনের সময় যেখানেই পড়বে স্টপ কোডন, সেখানে কিন্তু সেখানেই ট্রান্সলেশন পদ্ধতি সমাপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের ছবি অনুযায়ী এই যে ছবিটা আমি এঁকে রেখেছি, এখানে স্টপ কোডন কোথায় আছে? এই যে 8 নম্বর যে কোডনটা ইউএজি, এই যে ইউএজি স্টপ কোডন। তার মানে প্রথম 7টা কোডন তার জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড আসবে। তাহলে এটা ধরে নি ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড, এটা সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড, থার্ড অ্যামাইনো অ্যাসিড, ফোর্থ অ্যামাইনো অ্যাসিড, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। 7টা কোডনের জন্য 7টা অ্যামাইনো অ্যাসিড এসছে। 8 নম্বর কোডনটা হচ্ছে স্টপ কোডন, ফলে আর ট্রান্সলেশন হবে না, ব্যাপারটা এখানেই সমাপ্ত হয়ে যাবে। এটা নর্মাল ডিএনএ সিকোয়েন্স, নর্মাল এমআরএনএ, নর্মাল প্রোটিন। এবারে এই যে 61খানা সেন্স কোডন, অর্থাৎ এরা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, কিন্তু অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তো 20টা, অ্যামাইনো অ্যাসিড তো 20টা। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে 61খানা কোডন। আমরা কোডন সম্বন্ধে ডিটেলে পড়বো কয়েকদিন পরেই, ট্রান্সলেশন পড়ার ঠিক আগে। তো তখন দেখবো যে এমন এমন অ্যামাইনো অ্যাসিড আছে যাদেরকে একাধিক কোডন কোড করে। অর্থাৎ কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে 3টে কোডন, কাউকে হয়তো 4টে কোডন, কাউকে হয়তো 5টা কোডন, থাকতেই তো হবে, কারণ কোডন 61খানা, সেন্স কোডন 61খানা, অ্যামাইনো অ্যাসিড 20টা। তার মানে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে একাধিক কোডন কোড করে এমনও আছে। ওকে, এবার ধরো এই আমাদের ছবি অনুযায়ী ধরে নিচ্ছি, ধরো প্রথমটা তো এ ইউজি, এবং এ ইউজি হচ্ছে ইনিশিয়েশন কোডন, এটাও আমরা জানি। এবং সে কোড করে কাকে? যখন প্রথমে থাকে সে কোড করে ফরমাইলেটেড মিথিওনিন, এফ মেট অ্যামাইনো অ্যাসিডকে। এবার যা ইচ্ছে অ্যামাইনো অ্যাসিডের নাম দিয়ে নাও, সব কোডন তো মনে রাখা সম্ভব নয়, প্রয়োজনও নেই। কয়েকটা মনে রাখতে হবে, কোনটা কোনটা সেটা যখন কোডন সম্বন্ধে পড়াবো তখন আমি লিস্ট করে দেবো, ওই কটা মনে রাখতে হবে। মানে 61খানা কোডনই কে কাউকে কাকে কোড করে ওটা মনে রাখা সম্ভব না, চেষ্টা করার কোনো প্রয়োজনও নেই, লাগবেও না। এবারে ধরো এমন একটা চেঞ্জ হলো এই ডিএনএ এর মধ্যে, মিউটেশন মানে তো ডিএনএ এর নিউক্লিওটাইড চেঞ্জ হবে। ধরে নিচ্ছি আমি, ধরো
ধরো এই তিনটের জন্য এসছে প্রথম কোডন, এই তিনটের জন্য এসছে সেকেন্ড কোডনটা, এই তিনটের জন্য এসছে থার্ড কোডন, এই তিনটের জন্য ফোর্থ কোডন, এই তিনটের জন্য ফিফথ কোডন, এই তিনটের জন্য সিক্সথ কোডন, এই তিনটের জন্য সেভেন্থ কোডন, এরকম পর 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 এসছে। আচ্ছা, আমি ধরছি ধর এই যে এ টি, নিশ্চয়ই দেখা যাচ্ছে নর্মাল ডিএনএ সিকোয়েন্সের এই পজিশনে ছিল এ টি পেয়ারিং। এবারে এ টি যে পেয়ারিং, কোনো কারণে ধরো এটা হয়ে গেল সি জি, তাহলে ছিল এ ডাবল বন্ড টি, ওটা হয়ে গেল সি ট্রিপল বন্ড জি। তাহলে কি ধরনের মিউটেশন হলো তোমরাই আমাকে বলো, মনে মনে বলো। এটা মানে এ কে প্রতিস্থাপিত করলো কে? অ্যাডেনিন কে প্রতিস্থাপিত করলো সাইটোসিন, তাই তো? তার মানে পিউরিন রিপ্লেস বাই পিরিমিডিন, থাইমিন রিপ্লেস বাই গুয়ানিন, তার মানে পিরিমিডিন রিপ্লেস বাই পিউরিন। তাহলে এটা কি হলো? ট্রানজিশন না ট্রান্সভার্সন? ট্রান্সভার্সন। এবারে এই ডিএনএ এর মধ্যে যদি এই চেঞ্জটা হয়, তাহলে তার ইম্প্যাক্টটা এমআরএনএ এর মধ্যে কোথায় হওয়া উচিত? 1 2 3 4, তার মানে 4 নম্বর কোডনে পড়বে। 4 নম্বর কোডনের কোনটা চেঞ্জ হবে? জি জি টি ছিল নর্মাল ক্ষেত্রে, তার জন্য কি এসেছিল? সি সি এ, এখন হয়ে গেল জি জি জি, তাহলে এই সি সি এটা কি হয়ে যাবে? সি 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 হয়ে যাবে নিশ্চয়ই। এত ক্লিয়ার? তাহলে ধরে নিচ্ছি আমি, ধরো সি সি এ কোডনটা কোড করে, ধরে নাও, ধরো লাইসিনকে ধরে নাও, ঠিক নাও হতে পারে। ধরো সি সি এ কোডনটা কোড করে লাইসিনকে। এবার ধরো লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে ধরো তিনটে কোডন, ধরো সি সি এও করে, সি সি সিও করে, সি সি জিও করে। হতেই পারে, আমি তো বললাম যে একটা অ্যামাইনো অ্যাসিডকে একাধিক কোডন কোড করে। ধরো এই তিনটে কোডনই কোড করে অ্যামাইনো, এই লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে। আগে ছিল সি সি এ, তাহলে কি আসছিল? লাইসিন। এখন মিউটেশন হওয়ার পর হয়ে গেল সি সি সি, সি সি সিও কোড করে লাইসিনকে, তাহলে এখনো ওখানে কি আসবে? লাইসিনই আসবে, কিন্তু মিউটেশন তো হয়েছে। তাহলে আমরা যদি এখন এই মিউট্যান্ট জিনটার প্রোটিন প্রোডাক্টটা দেখি, আমরা নর্মাল জিনের যদি প্রোটিন প্রোডাক্ট দেখি, আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাবো? পার্থক্য খুঁজে পাবো না, কারণ অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সে কোনো পরিবর্তন হয়নি। তার মানে মিউটেশন হলো কিন্তু তার কোনো ইম্প্যাক্ট পড়লো না, একে বলা হয় সাইলেন্ট মিউটেশন। তাহলে মিউটেশন হলো কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়লো না, তার মানে নর্মাল অ্যালিলটা যে প্রোটিন তৈরি করে, এখানে মিউটেশন হওয়ার পরও কিন্তু সেম প্রোটিনটাই তৈরি হলো, তাই না? তাহলে মিউটেশন হওয়ার ফলে তিন রকমের কিন্তু কাণ্ড ঘটতে পারে। এক হচ্ছে ওই মিউট্যান্ট অ্যালিলটাও নর্মাল অ্যালিলের মতো সেম প্রোটিন তৈরি করছে, একটা হতে পারে ডিফারেন্ট প্রোটিন তৈরি করবে যে নন ফাংশনাল, আরেকটা হতে পারে কোনো রকমের প্রোটিন তৈরি করবে না। এই তিন রকম হতে পারে। তাহলে এটা হচ্ছে প্রথম ঘটনা, অর্থাৎ মিউট্যান্ট অ্যালিলটাও সেম প্রোটিন তৈরি করে দিল, তার মানে মিউটেশন হলো কিন্তু তার কোনো ইম্প্যাক্ট পড়লো না, একে বলা হবে সাইলেন্ট মিউটেশন। ক্লিয়ার? তাহলে সাইলেন্ট মিউটেশন বোঝা গেছে। তাহলে এই সাইলেন্ট মিউটেশন কিন্তু ট্রানজিশন ট্রান্সভার্সন এই ধরনের চেঞ্জের জন্য ঘটতে পারে। এবার দেখবো মিসসেন্স মিউটেশন। এবার ধরো এই পরিবর্তনটা এখানে না হয়ে ধরো আগের ঘরটাতে হলো, তাহলে আগের ঘরটায় যদি হতো, অর্থাৎ ছিল ধরো সিজি, ধরো এই সিজিটা পাল্টে গেল হয়ে গেল ধরো জিসি। ওকে, ধরো সিজি ছিল, এদিকে হয়ে গেল জি, এদিকে হয়ে গেল সি। তাহলে এখন কি হবে? সি সি এ কোডনটা তৈরি হচ্ছিল, এখন এই জিটা হয়ে গেল সি, তাহলে কি হবে? সি এর জন্য এখানে কি আসবে? এই সিটা পাল্টে যাবে জি দিয়ে। তাহলে নর্মাল ক্ষেত্রে কোডনটা ছিল সি সি এ, এখন হয়ে গেল সি জি এ। এবার সি সি এ কোড করে লাইসিনকে, সি জি এ ধরো কোড করে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড, ধরে নাও প্রোলিন। তাহলে এখন তো এখানে লাইসিন আসবে না, এখন আসবে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে অন্য যদি অ্যামাইনো অ্যাসিড চলে আসে, তাহলে এখন এই মিউট্যান্ট যে প্রোটিনটা তৈরি হয়ে গেল, এ নিশ্চয়ই নর্মাল কাজ করবে না, তখন তাকে আমরা বলবো মিসসেন্স। মানে এখন আমি মিউট্যান্ট প্রোটিন যদি নর্মাল প্রোটিনের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করি, আমরা কিন্তু দেখবো মিস ম্যাচ করছে। নর্মাল প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এখন কিন্তু এই মিউট্যান্ট প্রোটিনটার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যে পার্থক্য চলে আসছে। কেন পার্থক্য চলে আসছে? কারণ কোডনটা পাল্টে যাওয়ার ফলে ফলে এখন ওই পরিবর্তিত কোডনটা, আগের কোডনটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করছিল, এখন এই পরিবর্তিত কোডন আর সেম অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে না, অন্য কোনো
অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, ফলে অ্যামাইনো অ্যাসিড যেই পাল্টে গেল প্রোটিনটা কিন্তু নন ফাংশনাল হয়ে গেল। তাহলে একে আমরা বলবো মিসসেন্স মিউটেশন। ক্লিয়ার? তাহলে নন স্টপ সাইলেন্ট মিউটেশন বুঝতে পেরেছি, মিউটেশন হলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হলো না। মিসসেন্স মানে মিউটেশন হলো, অ্যামাইনো অ্যাসিড পাল্টে গেল, ফলে নন ফাংশনাল প্রোটিন তৈরি হয়ে গেল। এবার দেখবো সাইলেন্ট মিউটেশন। ধরো 5 নম্বর কোডনটা কি আছে, ইউএসি। তাহলে এখানে 5 নম্বর ডিএনএ এর যে সিকোয়েন্স তার মোটামুটি এই অঞ্চলে কি ছিল, এটিজি। এবার ধরো এই সিজিটা হয়ে গেল জিসি। তার মানে এদিকের সাইটোসিন রিপ্লেসড বাই গুয়ানিন, এদিকের গুয়ানিন রিপ্লেসড বাই সাইটোসিন। তাহলে এদিকে আগে জি ছিল বলে এখানে সি আসছিল, এখন সি আছে, তাহলে এই সি এর জায়গায় কি আসবে, সি এর জায়গায় নিশ্চয়ই এখন জি আসবে। তাহলে কোডনটা ছিল ইউএসি, যে কিনা একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছিল, এখন ইউএসি কোডনটা হয়ে গেল ইউএজি। এবার ইউএজি কোডনটা কি কোডন, ইউএজি কোডনটা হচ্ছে স্টপ কোডন। তাহলে এমন পয়েন্ট মিউটেশন হলো বা এমন জিন মিউটেশন হলো যার ফলে সেন্স কোডনটা নন সেন্স কোডনে কনভার্ট হয়ে গেল। আমি আবার বলি, এখানে ছিল হচ্ছে সি ট্রিপল বন্ড জি, এটা পাল্টে গেল জি ট্রিপল বন্ড সি। মানে এই স্ট্র্যান্ডে সি রিপ্লেসড বাই জি, নিচের স্ট্র্যান্ডটাতে জি রিপ্লেসড বাই সি। এর ইম্প্যাক্টটা কি পড়লো, এর ইম্প্যাক্টের ফলে এমআরএনএ এর যে ফিফথ কোডন ওটা ইউএসি এর জায়গায় হয়ে গেল ইউএজি। ইউএসি হচ্ছে একটা সেন্স কোডন যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, কিন্তু ইউএজি হচ্ছে স্টপ কোডন যে কোনো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। তার মানে এমন পয়েন্ট মিউটেশন হলো যার ফলে একটা সেন্স কোডন একটা স্টপ কোডনে কনভার্ট হয়ে গেল। তাহলে সেন্স কোডন যদি স্টপ কোডন বা ননসেন্স কোডনে কনভার্ট হয়ে যায়, তাহলে ট্রান্সলেশন প্রসেসটা যেটা নর্মালি এখানে গিয়ে থামছিল, এখন স্টপ কোডন আগে আরেকটা তৈরি হয়ে গেছে, তাহলে এই প্রসেসটা নিশ্চয়ই এখানে থেমে যাবে, তাই তো? তার মানে প্রি ম্যাচিওর টার্মিনেশন হয়ে গেল, প্রি ম্যাচিওর টার্মিনেশন অফ ট্রান্সলেশন। তার মানে কোনো প্রোটিন আর তৈরি হবে না। তার মানে একে আমরা বলবো হচ্ছে এই কাজটা যেখানে গিয়ে বন্ধ হওয়া উচিত ছিল তার আগেই বন্ধ হয়ে গেল। একে আমরা বলবো ননসেন্স মিউটেশন, মানে এমন একটা কাজ হলো ননসেন্সের মতো, ননসেন্স মিউটেশন, কারণ সেন্স কোডন ননসেন্স কোডন বা স্টপ কোডনে কনভার্ট হয়ে গেল। বোঝা গেছে? তাহলে ট্রানজিশন এবং ট্রান্সভার্সন হওয়ার ফলে কিন্তু এইরকম 3 ধরনের ঘটনা ঘটতে পারে, সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন এবং ননসেন্স মিউটেশন। এত অব্দি ক্লিয়ার? এবার দেখবো ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেমটা কি জিনিস, ফ্রেম মানে হচ্ছে রিডিং ফ্রেম। কার রিডিং ফ্রেম, এই কোডনের রিডিং ফ্রেম। এই যে এমআরএনএ তৈরি হলো যখন ট্রান্সলেশন হয় এর গায়ে এসে রাইবোজোম বাইন্ড করে, তারপর টিআরএনএ ওই যেমন কোডন তেমন অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ সেই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, কোডনকে রিড করতে করতে যায়। এখন এই কোডনের রিডিং ফ্রেমটাই পুরো শিফট করে যাবে। কি করে সম্ভব? দুরকম ভাবে হতে পারে, আমি লিখিয়ে দিয়েছি, একটা নিউক্লিওটাইড ইনসার্শন, একটা নিউক্লিওটাইড ডিলিশন। ধরো এই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে নতুন একটা নিউক্লিওটাইড পেয়ার ঢুকে গেল, ধরো এখানে একটা টিএ নতুন নিউক্লিওটাইড পেয়ার ঢুকে গেল। নতুন যদি নিউক্লিওটাইড পেয়ার ঢুকে যায় তাহলে কি হওয়া উচিত, আমাদের ছবি অনুযায়ী 1 2 3 4 5 6 7 নম্বর জায়গায় একটা এ চলে এলো, এটি পেয়ারিং এসছে। আমার তো এই টেমপ্লেটকে কপি করতে এমআরএনএ তৈরি হয়, তাহলে 7 নম্বরে একটা এ নিউক্লিওটাইড এসছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে একটা এক্সট্রা নিউক্লিওটাইড চলে আসবে। কে আসবে, এ এর জন্য কে আসবে, ইউ আসবে। এ তো এমআরএনএ, টি তো আর আসবে না, ইউ আসবে। তাহলে যেই মুহূর্তে একটা এক্সট্রা নিউক্লিওটাইড চলে এলো, এই কোডনের পুরো রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ এমআরএনএ এর মধ্যে তিনটে তিনটে করে নিউক্লিওটাইড তো কোডন, তাহলে এই 1 2 3 মিলে ফার্স্ট কোডন, 4 5 6 মিলে সেকেন্ড কোডন, এবার 7 নম্বরটা ইউ হয়ে গেছে। তাহলে এই 7 নম্বরের ইউ এবং পরেরটা যে জি এবং এ, এই দুটো মিলে মানে এই তিনটে মিলে এখন একটা কোডন হয়ে গেল। তাহলে আগের 3 নম্বর কোডনের যে লাস্ট নিউক্লিওটাইড সে এখন 4 নম্বর কোডনের ফার্স্ট হয়ে গেল, তাহলে জি সি সি একটা কোডন হয়ে গেল, আবার এ ইউ এ আরেকটা কোডন হয়ে গেল। মানে যেখানে ইনসারশনটা হলো সেখান থেকে শুরু করে পুরো রিডিং ফ্রেমটাই দেখো এক ঘর করে করে শিফট করে গেল। এটা যেমন নিউক্লিওটাইড পেয়ার ঢোকার ফলেও সম্ভব, যদি একটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলেও তো এক হবে, তাই না? নয় এক ঘর করে এগোবে, নয় এক ঘর করে পিছবে। তাহলে ইনসার্ট করলে এক ঘর করে পিছিয়ে এলো, আর ডিলিট হলে এক ঘর করে এগিয়ে যাবে। ক্লিয়ার? তাই নিউক্লিওটাইড ইনসার্শন বা নিউক্লিওটাইড ডিলিশনের ফলে কিন্তু আমরা
ফ্রেম শিফট মিউটেশন দেখবো। তাহলে ফ্রেম শিফট মানে কিসের ফ্রেম শিফট করলো? এমআরএনএ এর কোডনের রিডিং ফ্রেমটা শিফট করলো। এটা নিউক্লিওটাইড ঢোকার ফলেও সম্ভব, নিউক্লিওটাইড নষ্ট বা বেরিয়ে যাওয়ার ফলেও সম্ভব। তাহলে স্মল ক্লাস বা জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবারে চলে আসছে আমি লার্জ ক্লাসে, তার মানে এবার কিন্তু মিউটেশনটা হবে বড় রেঞ্জে, এরকম একটা জিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার মধ্যে প্রথম হচ্ছে স্ট্রাকচারাল, গঠনগত। তার মধ্যে প্রথমে পড়বো ডিলিশন, তারপর পড়বো ডুপ্লিকেশন, তারপর পড়বো ইনভার্সন, তারপর পড়বো ট্রান্সলোকেশন। শুরু করি তাহলে। তাহলে প্রথমে আমি শুরু করছি ডিলিশন দিয়ে। হেডিং করো ডিলিশন। তাহলে শুরু করছি ডিলিশন। নাম শুনেই বোঝা যাচ্ছে কিছু একটা ডিলিট হবে। কিছু একটা ডিলিট হবে মানে অবশ্যই ক্রোমোজোমের পার্ট ডিলিট হবে। ধরো এটা একটা ক্রোমোজোম, ধরো এই একটা ক্রোমোজোম। এবার এটাকে আমি এরকম ভাবে না একে সহজ করে স্ট্রেট লাইন দিয়ে আঁকি। ধরো এই ক্রোমোজোমটার মধ্যে ধরো এই একটা জিন, দুটো জিন, তিনটে জিন, চারটে জিন, পাঁচটা জিন, ছটা জিন, সাতটা জিন। ধরো এ জিন, বি জিন, সি জিন, ডি জিন, ই, এফ, জি, ধরো সাতটা জিন আছে। আমি একে সহজ করে আঁকছি। এই ধরো ক্রোমোজোমটা। তাহলে এ জিন, বি জিন, সি জিন, ডি জিন, তারপরে সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি। ক্লিয়ার? এবার ধরো এই ক্রোমোজোমটাতে এখানে একটা ব্রেক হলো, কোনো কারণে ভাঙন ঘটল, একটা ব্রেক হলো। তাহলে এখানে যদি ব্রেক হয় তাহলে ছবিটা কেমন হবে? এ, বি, সি, ডি, সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি। তাহলে ব্রেক হয়েছে একটা। ব্রেকটা কোথায় হয়েছে? ব্রেকটা হয়েছে এখানে। এই যে টুকরোটা, এই টুকরোটা, ব্রোকেন পার্টটা, এই যে ব্রোকেন পার্টটা এই ধরো নষ্ট হয়ে গেল। তাহলে এই যদি নষ্ট হয়ে যায় তাহলে এখন ক্রোমোজোমটা কেমন দেখতে হবে? সি, ডি, সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি। তাহলে একে আমরা বলবো ডিলিটেড ক্রোমোজোম। একে আমরা বলবো ডিলিটেড ক্রোমোজোম, মানে এর একটা অংশ কিন্তু ডিলিট হয়ে গেছে, ডিলিটেড ক্রোমোজোম। ওকে, তাহলে ডিলিশন যখন হবে তখন কিন্তু লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল হবে। ক্রোমোজোমের কিন্তু মেটেরিয়ালটা লস হয়ে গেছে। এবার এক্ষেত্রে যে ক্রোমোজোমের পার্টটা বাদ গেল, এটা কিন্তু ক্রোমোজোমের প্রান্ত থেকে বাদ গেল, একটা সাইড থেকে। তাই একে আমরা বলবো টার্মিনাল ডিলিশন। একে আমরা বলবো টার্মিনাল ডিলিশন, অর্থাৎ ক্রোমোজোমের প্রান্ত থেকে কিন্তু ক্রোমোজোমের অংশ বাদ গেছে, টার্মিনাল ডিলিশন। যদি ব্যাপারটা এরকম হতো যে এই ধরো ক্রোমোজোম এ, বি, সি, ডি, সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি, দুটো ব্রেক হলো। ধরো একটা ব্রেক হলো এখানে এই পয়েন্টে, আরেকটা ব্রেক হলো এই পয়েন্টে। এখানে একটা ব্রেক হলো, এখানে আরেকটা ব্রেক হলো। এই দুটো যদি ব্রেক হয় তাহলে ছবিটা কেমন হবে? তাহলে ছবিটা এরকম হওয়া উচিত। এ, বি, সি, ডি, সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি। একটা ব্রেক হয়েছে এখানে, একটা ব্রেক হয়েছে এখানে। এবারে এই ব্রোকেন পার্টটা মাঝখানের, এটা নষ্ট হয়ে গেল এবং এই পার্টটা আবার এই ডি এর এখানে গিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে এখন ছবিটা কেমন হবে দেখতে? এ, তারপরে ডি, তারপর সেন্ট্রোমিয়ার, ই, এফ, জি। তাহলে যে অংশটা বাদ গেল এটা কিন্তু ক্রোমোজোমের মাঝখান থেকে বাদ গেল, কোনো প্রান্ত থেকে বাদ যায়নি। তাহলে এই ডিলিশনকে আমরা কি বলবো? একে আমরা বলবো ইন্টার ক্যালারি ডিলিশন। ইন্টার ক্যালারি ডিলিশন, ইন্টার ক্যালারি ডিলিশন, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যবর্তী কোনো অংশ থেকে কেটে বাদ গেল, একে বলা হবে ইন্টার ক্যালারি ডিলিশন। এবার এই ডিলিশন সংক্রান্ত একটা রোগের নাম আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা উচিত, এমসিকিউতে আসতেই পারে। রোগটার নাম হচ্ছে ক্রাই ডু চ্যাট সিনড্রোম। ক্রাই ডু চ্যাট সিনড্রোম, এটা কিন্তু মানুষের হয়। ক্রাই ডু চ্যাট সিনড্রোম কখন হয়? যদি মানুষের ধরো 5 নম্বর ক্রোমোজোম, ধরো এটা মানুষের 5 নম্বর ক্রোমোজোম, ওকে, এই ধরো 5 নম্বর ক্রোমোজোম, ধরো এ, বি, সি, ডি, ই, এফ। এই যদি 5 নম্বর ক্রোমোজোম হয় মানুষের, ফিফথ ক্রোমোজোম, তার
এটা হচ্ছে লং আর্ম, এটা হচ্ছে শর্ট আর্ম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের দুপাশের অংশকে আমরা কি বলি, বাহু বলি না? এটা লং আর্ম, এটা শর্ট আর্ম। মানুষের যদি 5 নম্বর ক্রোমোজোমে শর্ট আর্মের প্রান্তীয় অর্ধাংশ অর্থাৎ টার্মিনাল হাফ অফ শর্ট আর্ম অফ ক্রোমোজোম নাম্বার 5, যদি এই ঘটনা ঘটে যে মানুষের 5 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুর প্রান্তের দিক থেকে হাফ অংশ কেটে বাদ চলে যায়, ডিলিশন হয়, টার্মিনাল ডিলিশন, তাহলে সেই শিশু যে জন্মগ্রহণ করবে সে কিন্তু ট্রাই ডু চ্যাট সিনড্রোমে আক্রান্ত হবে। সে বিড়ালের মতো মিউ মিউ করে কাঁদে, ওই জন্য এই সিনড্রোমটার নাম হচ্ছে ক্রাই ডু চ্যাট সিনড্রোম। ক্লিয়ার? তার ডিলিশন বোঝা গেছে। তার ডিলিশন মানে কিন্তু অবশ্যই লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, ক্রোমোজোমাল অংশের ক্ষতি হলো বা কমলো, লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, এই হচ্ছে ডিলিশন। এবারে আমরা আসবো ডুপ্লিকেশন। তাহলে হেডিং করো ডুপ্লিকেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে ডুপ্লিকেশন মানে একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে, তাই তো? নকল কপি তৈরি হবে, ডুপ্লিকেট কপি তৈরি হবে, যা ছিল তার থেকে এক্সট্রা অংশ তৈরি হবে। ধরো এই একটা ক্রোমোজোম, এ জিন, বি জিন, সি জিন, ডি জিন, ই, সেন্ট্রোমিয়ার, এফ, জি, এইচ, আই, এই ধর একটা ক্রোমোজোম। এবারে ধরো এরকম ঘটনা ঘটলো, এই ক্রোমোজোম থেকে একটা এরকম ক্রোমোজোম তৈরি হলো, এ, বি, সি, বি, সি, ডি, ই, সেন্ট্রোমিয়ার, এফ, জি, এইচ, আই। তাহলে এক্ষেত্রে কি হলো, এই বিসি অংশটা একটা এক্সট্রা কপি তৈরি হলো, তাই না? তাহলে এই বিসি অংশ ছিল একটা, এটা ধরো অরিজিনাল কপি, তার একটা এক্সট্রা কপি তৈরি হলো, একে আমরা বলবো ডুপ্লিকেটেড সেগমেন্ট। এক্ষেত্রে ডুপ্লিকেটেড সেগমেন্টটা অরিজিনাল সেগমেন্টের একদম পাশেই আছে, এবং ডুপ্লিকেটেড সেগমেন্টটার যে জিন সিকোয়েন্স সেটা কিন্তু অরিজিনাল পোর্শনের জিন সিকোয়েন্সের কিন্তু সেম। এখানেও জিন সিকোয়েন্স বি সি, এখানেও কিন্তু বি তারপর সি। তাহলে একে আমরা বলবো ডাইরেক্ট ট্যান্ডেম। তার মানে ডুপ্লিকেটেড সেগমেন্টটা অরিজিনাল সেগমেন্টের পাশেই আছে এবং জিন সিকোয়েন্সটাও সেম আছে। যদি এরকম না হয়, এরকম হতো যে মিউটেশনটা হওয়ার ফলে অর্থাৎ ডুপ্লিকেশন হওয়ার ফলে এরকম ঘটনা যদি ঘটতো, এ, বি, সি, সি, বি, ডি, ই, তারপর সবাই যেমন আছে তেমন থাকবে, এফ, জি, এইচ, আই। এক্ষেত্রে কি হলো, এটা হচ্ছে অরিজিনাল সেগমেন্ট, এটা হচ্ছে ডুপ্লিকেটেড সেগমেন্ট, তাই তো? এটা হচ্ছে ডুপ্লিকেটেড সেগমেন্ট। তাহলে ডুপ্লিকেটেড সেগমেন্টটা অরিজিনাল সেগমেন্টের পাশেই আছে, কিন্তু জিন সিকোয়েন্সটা দেখো রিভার্স হয়ে গেছে, তাই না? জিন সিকোয়েন্সটা নর্মালটা হচ্ছে বিসি, এখানে বিসি না হয়ে গেছে সিবি। যখন সেম সিকোয়েন্স থাকে তখন তাকে কি বলছি, ডাইরেক্ট ট্যান্ডেম। এখন জিন সিকোয়েন্সটা রিভার্স হয়ে গেছে, উল্টে গেছে, তাহলে কি বলা উচিত, রিভার্স ট্যান্ডেম। ডাইরেক্ট ট্যান্ডেম এবং রিভার্স ট্যান্ডেম বোঝা গেছে। যদি এরকম হয় যে, আমি নিচে আঁকছি, যে এর থেকে ডুপ্লিকেশন হওয়ার পর এরকম হয়েছে, এ, বি, সি, ডি, বি, সি, ডি, ই, সেন্ট্রোমিয়ার, এফ, জি, এইচ, আই। এক্ষেত্রে কি হলো, এটা হচ্ছে অরিজিনাল সেগমেন্ট, এটা হচ্ছে ডুপ্লিকেটেড সেগমেন্ট। ডুপ্লিকেটেড সেগমেন্টটা অরিজিনাল সেগমেন্টের একদম অ্যাডজাসেন্ট রিজিয়নেই নেই, পাশেই নেই, একটু দূরে আছে, কিন্তু ক্রোমোজোমের সেম আর্মে আছে। সেন্ট্রোমিয়ারটা তো এটা, যে আর্মে ছিল সেই আর্মেই আছে, এটা একটা আর্ম, এটা একটা আর্ম, কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়েছে, একদম পাশে নেই। তো একে বলা হবে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসড
কিন্তু একই আর্মে আছে, হাতে একটা ধমনী থাকে যাকে বলা হয় ব্র্যাকিয়াল ধমনী। তাহলে একে বলা হয় ডিসপ্লেসড হোমোব্র্যাকিয়াল। ডিসপ্লেসড হোমোব্র্যাকিয়াল, হোমো মানে সেম, অর্থাৎ সেম আর্মে আছে, ডিসপ্লেসড হোমোব্র্যাকিয়াল, ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু সেম আর্মেই রয়ে গেছে। আবার এরকমও ঘটতে পারে, ধরো এরকম হলো এ বি সি ডি ই সেন্ট্রোমিয়ার এফ বি সি জি এইচ আই। এক্ষেত্রে কি হলো, এটা অরিজিনাল সেগমেন্ট, এটা ডুপ্লিকেটেড সেগমেন্ট। ডুপ্লিকেটেড সেগমেন্টের ডিসপ্লেসমেন্ট তো হয়েছেই কিন্তু অন্য আর্মে হয়ে গেছে, আর কিন্তু সেম আর্মে নেই। এখানে দেখো সেম আর্মে ছিল, এখন সেন্ট্রোমিয়ারের অন্য দিকে চলে গেছে, অন্য আর্মে চলে গেছে। তাহলে এখানেও ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এটাও ডিসপ্লেসড, এটাও ডিসপ্লেসড। হোমোব্র্যাকিয়াল নাকি হেটেরোব্র্যাকিয়াল? হেটেরো, হেটেরো মানে ডিফারেন্ট, ডিসপ্লেসড হেটেরোব্র্যাকিয়াল মিউটেশন। ক্লিয়ার? তাহলে ডুপ্লিকেশন চার রকম হতে পারে, ডাইরেক্ট ট্যান্ডেম, রিভার্স ট্যান্ডেম, ডিসপ্লেসড হোমোব্র্যাকিয়াল, ডিসপ্লেসড হেটেরোব্র্যাকিয়াল। যখন ডিলিশন আমরা পড়লাম, ডিলিশনের ক্ষেত্রে ক্রোমোজোমের মেটেরিয়াল কেটে বাদ চলে যাচ্ছিল, তাই আমরা বললাম লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল। ডুপ্লিকেশনের ক্ষেত্রে ক্রোমোজোমাল মেটেরিয়ালের কি কোনো অংশ কেটে বাদ গেল? বাদ তো গেলই না, বরং কোনো অংশের এক্সট্রা কপি, ডুপ্লিকেট কপি তৈরি হলো। তাহলে ডুপ্লিকেশনকে আমরা বলতে পারি যে এক্ষেত্রে হলো গেইন অফ chromosomal material, gain of chromosomal material, gain of chromosomal material. Clear? তাহলে ডিলিশন বুঝে গেছি, ডুপ্লিকেশন বুঝে গেছি। নেক্সট ইনভার্সন। নেক্সট হচ্ছে ইনভার্সন। ইনভার্সন, ইনভার্টেড মানে কি? ইনভার্টেড মানে উল্টানো। তাহলে ইনভার্সন মানে ক্রোমোজোমের কোনো অংশ উল্টে যাবে, ঠিক 180 ডিগ্রি উল্টে যাবে। যেমন ধরো এই একটা ক্রোমোজোম, ধরো এ জিন, বি জিন, সি জিন, ডি জিন সেন্ট্রোমিয়ার, ই জিন, এফ জিন। ওকে, এই ধরি একটা ক্রোমোজোম, এই ধরি একটা ক্রোমোজোম। এবারে এই ক্রোমোজোমটাতে ধরো দুটো ব্রেক হলো, এখানে একটা ব্রেক হলো, এখানে একটা ব্রেক হলো, এই একটা ব্রেক হলো, এখানে একটা ব্রেক হলো। তাহলে দুটো জায়গায় ব্রেক হলে ছবিটা কেমন হবে? এরকম হওয়া উচিত, এ বি সি ডি, তারপরে ই এফ, দুটো ব্রেক হয়েছে, একটা হয়েছে এ আর বির মাঝখানে, একটা হচ্ছে সি আর ডি এর মাঝখানে। এবার এই যে ব্রোকেন পার্টটা, এই ব্রোকেন পার্টটা পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে আবার পরস্পরের সাথে জুড়ে যাবে। তার মানে এর পরের ছবিটা কেমন হবে? এর পরের ছবিটা হবে এরকম, এ সি বি ডি সেন্ট্রোমিয়ার ই এফ। তাহলে এই সেগমেন্টটাকে, এই সেগমেন্টটাকে আমরা কি বলবো? ইনভার্টেড সেগমেন্ট, পুরো পাল্টে গেছে, ঘুরে গেছে, ইনভার্টেড সেগমেন্ট, তাই তো? অর্থাৎ ইনভার্সন হলো। আবার এরকম হতে পারে, আরেকটা ঘটনা দেখি, ধরো এ বি সি ডি সেন্ট্রোমিয়ার ই এফ, দুটো ব্রেক হলো, একটা ব্রেক হলো ধরো এইখানটা, আরেকটা ব্রেক হলো ধরো এখানটা। তাহলে এখানে একটা ব্রেক হলো, এখানে আরেকটা ব্রেক হলো। তাহলে এবারে ছবিটা কেমন হবে? দুটো যদি ব্রেক হয় তাহলে এবারে ছবিটা কেমন হবে? এ বি সি ডি সেন্ট্রোমিয়ার ই এফ, ব্রেকটা হয়েছে কোথায়? বি আর সির মাঝখানে এবং ই আর এফ এর মাঝখানে। এবার এই যে ব্রোকেন পার্টটা, এই ব্রোকেন পার্টটা 180 ডিগ্রি ঘুরে আবার পুনরায় জুড়ে গেল। তাহলে এর পরের ছবি কেমন হবে? এর পরের ছবি এরকম হওয়া উচিত, এ বি ই চলে এলো এদিকে, ই, তারপর সেন্ট্রোমিয়ার, তারপর ডি, তারপর সি, তারপর এফ। তার মানে এটা হচ্ছে ইনভার্টেড সেগমেন্টটা, তাই তো? সরি, এটা হচ্ছে ইনভার্টেড সেগমেন্টটা। এটা হচ্ছে ইনভার্টেড সেগমেন্টটা। এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি?
এক্ষেত্রে ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার নেই, এক্ষেত্রে ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার আছে। যে ক্ষেত্রে ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকবে তাকে আমরা বলবো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। থাকবে না, একে আমরা বলবো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তার মানে প্যারাসেন্ট্রিক ইনভার্সন ইজ দ্য কেস ওয়্যার ইনভার্টেড সেগমেন্ট ডাজ নট ইনভলভ দি সেন্ট্রোমিয়ার। আর যখন ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকবে তাকে আমরা বলবো পেরিসেন্ট্রিক ইনভার্সন। পেরিসেন্ট্রিক ইনভার্সন। তার মানে প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিক মানে ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকবে না, পেরিসেন্ট্রিক মানে ইনভার্টেড সেগমেন্টের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকবে। এবারে প্যারাসেন্ট্রিক পেরিসেন্ট্রিকের মধ্যে আরেকটা পার্থক্য কিছু হতে পারে, ভালো করে খেয়াল করো। এই যে ক্রোমোজোমটা আমি আঁকলাম, একে যদি আমি এরকম ভাবে আঁকতে পারি ক্রোমোজোমটাকে, এই ধরো সেন্ট্রোমিয়ার, এখানে এ জিন, এখানে বি জিন, এখানে সি জিন, এখানে ডি জিন, এখানে ই, এখানে এফ, অর্থাৎ একটা আর্ম অনেকটা লম্বা, একটা আর্ম ছোট, এল শেপের না? অর্থাৎ আমার আঁকা ছবি অনুযায়ী এই ক্রোমোজোমটা কিরকম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক নাকি টেলোসেন্ট্রিক? সাবমেটাসেন্ট্রিক, এল শেপ। এবার এক্ষেত্রে এক্ষেত্রে ইনভার্সনটা হলো কোথায়? এক্ষেত্রে ইনভার্সনটা হলো এই বি সি এইটুকু অংশের মধ্যে। তার মানে এর কিন্তু ইনভার্সনের পরেও এর শেপটা সেম এরকমই থাকবে, খালি জিন সিকোয়েন্স পাল্টাবে। এ সি বি ডি সেন্ট্রোমিয়ার ই এফ। তাহলে ক্রোমোজোমের যে মরফোলজি কোনো কি পরিবর্তন হলো? হলো না। কিন্তু যখন পেরিসেন্ট্রিক ইনভার্সন হবে, পেরিসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম মরফোলজি চেঞ্জ হতেও পারে। সবসময় হবে এর কোনো গ্যারান্টি নেই, হতেও পারে। যেমন আমাদের এই ছবি অনুযায়ী এ বি সি ডি সেন্ট্রোমিয়ার ই এফ, এক্ষেত্রে কাটটা হয়েছে এখানে এবং এখানে, তারপর ইনভার্সন হয়ে গেছে। এখন কিন্তু দুটো আর্মের লেন্থ সেম হয়ে গেল, তাই না? এ বি ই সেন্ট্রোমিয়ার ডি সি এফ, ক্লিয়ার? তাহলে ছিল এল শেপ, হয়ে গেল ভি শেপ, কারণ সেন্ট্রোমিয়ারের এদিক থেকে বেশি অংশ, এদিক থেকে কম অংশ ঘুরে গেছে। তাহলে ছিল সাবমেটাসেন্ট্রিক, হয়ে গেল মেটাসেন্ট্রিক। এটা হতে পারে, নাও হতে পারে। তাহলে প্যারাসেন্ট্রিকে ক্রোমোজোমাল মরফোলজি কখনো চেঞ্জ হবে না, পেরিসেন্ট্রিকে কিন্তু ক্রোমোজোমাল মরফোলজি মে চেঞ্জ হতেও পারে। তাহলে ইনভার্সন বোঝা গেছে। তাহলে ডিলিশনে দেখলাম লস অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল, ডুপ্লিকেশনে দেখলাম গেইন অফ ক্রোমোজোমাল মেটেরিয়াল। তাহলে ইনভার্সনে বলো তো লস হলো নাকি গেইন হলো? ইনভার্সনে কি হলো, লস না গেইন? কি হওয়া উচিত? নো লস নো গেইন, যা ছিল তাই আছে, খালি ওই সেগমেন্টটা 180 ডিগ্রি ঘুরে গিয়ে আবার যুক্ত হয়ে গেছে। তাহলে কিছু হারানোরও নেই, কিছু পাওয়ারও নেই, খালি ঘুরে গেছে। নেক্সট তাহলে আমরা আসবো স্ট্রাকচারালের মধ্যে লাস্ট, অর্থাৎ ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন, আমরা ডিসলোকেশন এই টার্মটা শুনেছি, তাই না? শোল্ডার ডিসলোকেশন হয়ে গেল, খেলতে গিয়ে শোল্ডার ডিসলোকেশন হয়ে গেল। তার মানে কি, মানে এই আমাদের যে হাতের যে এই হাড়টা হিউমেরাস, তার যে বল, সেটা এই সকেটটার মধ্যে যে ছিল সেখান থেকে বেরিয়ে গেছে। তার মানে যেটা, যে জিনিসটা যেখানে থাকা উচিত সেখানে না থেকে অন্য জায়গায় চলে গেছে। তাহলে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে কি হবে, কোনো ক্রোমোজোমের কোনো একটা পার্ট নন হোমোলোগাস ক্রোমোজোমে চলে যাবে। মানে ধরো 1 নম্বর ক্রোমোজোমের কোনো পার্ট চলে গেল 5 নম্বর ক্রোমোজোমে, 1 নম্বর থেকে কেটে চলে গেল 5 নম্বরে। বা ধরো 5 নম্বরের ক্রোমোজোমের পার্ট কেটে চলে গেল 7 নম্বরে। নন হোমোলোগাস, হোমোলোগাস কিন্তু না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা একটা ক্রোমোজোম যার এ জিন, বি জিন, সি, ডি, ই, এফ। আমি আরেকটা নন হোমোলোগাস ক্রোমোজোম আঁকি, তার শেপ মানে সাইজও ডিফারেন্ট হবে, সেন্ট্রোমিয়ারের পজিশনও ডিফারেন্ট হবে, জিনও ডিফারেন্ট হবে। ধরো এর মধ্যে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা আর এটা নন হোমোলোগাস ক্রোমোজোম। এবারে ধরো একটা ক্রোমোজোমের এখানে একটাই মাত্র ব্রেক হলো, এই ব্রোকেন পার্টটা এর মাথায় গিয়ে জুড়ে গেল। তাহলে ছবি কেমন হবে? এই ক্রোমোজোমটা আরো ছোট হয়ে যাবে, এই বি জিন, সি জিন, সেন্ট্রোমিয়ার, ডি জিন, ই জিন, এফ জিন। আর এখানে কি হবে, এই
পার্পেল ক্রোমোজোমটা যেমন ছিল তার থেকে সাইজে বড় হয়ে গেল, অর্থাৎ 1 2 3 4 5 ওর সেন্ট্রোমিয়ার 6 7 8 যেমন ছিল তেমন তো আছেই, আবার এই ক্রোমোজোমটার প্রথম যে পার্টটা যেখানে এ জিন ছিল সে চলে গেছে এই ক্রোমোজোমটা। তাহলে একটা মাত্র যে কোনো একটা ক্রোমোজোমে একটা ব্রেক হলো, সেই ব্রোকেন পার্টটা গিয়ে অন্য একটা নন হোমোলোগাস ক্রোমোজোমের মাথায় যুক্ত হয়ে গেল। একে বলা হয় সিম্পল ট্রান্সলোকেশন। একে বলা হয় সিম্পল ট্রান্সলোকেশন। ওকে, যদি এরকম হয় যে একটা ক্রোমোজোমে দুটো ব্রেক হলো, একটা ক্রোমোজোমে দুটো ব্রেক হলো, আরেকটা নন হোমোলোগাস ক্রোমোজোমে একটা ব্রেক হলো, তাহলে এই মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হবে, আর এখানে এখানে আর এখানে গ্যাপ তৈরি হবে। এবার এই ছোট্ট টুকরোটা এই গ্যাপে ঢুকে যাবে, এটা আবার এর সঙ্গে জুড়ে যাবে। তার মানে এক্ষেত্রে কেমন হলো, আমি আঁকি কোথায়, আমি এইটাকে আঁকছি, এবারে এখানে আছে। তার মানে এই ক্রোমোজোমের মাঝখানের এই পোর্শনটা চলে গেছে এই গ্যাপে, তাহলে এটা কেমন হয়ে যাবে, এটা সাইজে ছোট অবশ্যই হলো। এ জিন, মাঝখানে বি পোর্শনটা চলে গেছে, এরপর চলে এলো সি, তারপর সেন্ট্রোমিয়ার, তারপর ডিইএফ, নিশ্চয়ই বোঝা যাচ্ছে ডিইএফ। এটা কি হলো, এর মাঝখানে চলে গেছে এ পার্টটা অন্য নন হোমোলোগাস ক্রোমোজোম থেকে এসছে, আর এর যেমন ছিল বাকি তেমন রয়ে গেছে, অর্থাৎ 1 2 1 2 3 4 5 3 4 5, তারপর সেন্ট্রোমিয়ার 6 7 8। ক্লিয়ার? তাহলে এইটা চলে এসছে এই ক্রোমোজোম থেকে এর মধ্যে, কিন্তু এই ক্রোমোজোম থেকে গিয়ে এর প্রান্তে যুক্ত হয়নি, মাঝখানে যুক্ত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মোট কটা ব্রেকের প্রয়োজন, তিনটে। একটা ক্রোমোজোমে দুটো ব্রেক, আরেকটা নন হোমোলোগাস ক্রোমোজোমে একটা ব্রেক। আগেরটার ক্ষেত্রে কি দেখলাম, একটা ব্রেক হলেই পসিবল, সেই ব্রোকেন পার্টটা নন হোমোলোগাস ক্রোমোজোমের মাথায় গিয়ে যুক্ত হলো। এখানে কিন্তু মাথায় যুক্ত হয়নি, মাঝখানে কোথাও যুক্ত হয়েছে, এবং মাঝখানে যুক্ত হওয়ার জন্য কিন্তু দুটো স্টিকি এন্ড প্রয়োজন, এবং এর ক্ষেত্রে স্টিকি এন্ড প্রয়োজন। তাহলে একে আমরা কি বলবো, সিম্পল ট্রান্সলোকেশন না, একে আমরা বলবো ইন্টার ক্যালারি ট্রান্সলোকেশন। ইন্টার ক্যালারি ট্রান্সলোকেশন, অর্থাৎ মাঝামাঝি কোথাও গিয়ে যুক্ত হয়েছে, একদম প্রান্তে যুক্ত হয়নি। এত সহজ ব্যাপারটা হয়নি, এখানে একদম সহজেই হয়েছিল, তাই সিম্পল ট্রান্সলোকেশন। এখানে ইন্টার ক্যালারি, মাঝখানে গিয়ে যুক্ত হলো। যদি এরকম হয় যে এর মধ্যেও প্রান্তে একটা ব্রেক হলো, এর মধ্যেও প্রান্তে একটা ব্রেক হলো, এই পার্টটা এর মধ্যে এলো, এই পার্টটা এর মধ্যে গেল, তখন ছবিটা কেমন হবে, তখন তাহলে ছবিটা এরকম হবে যে এই, তাহলে এর মধ্যে এসছে পার্পেল ক্রোমোজোমের পার্ট, এর মধ্যে এসছে হোয়াইট ক্রোমোজোমের পার্ট। তার মানে এক্ষেত্রে হবে 1, এখানে 2 3 4 5 সেন্ট্রোমিয়ার 6 7 8। এর ক্ষেত্রে কি হবে, বি সি সেন্ট্রোমিয়ার ডি ই এফ, এ চলে গেছে এখানে। তার মানে এই পার্টটা এর মাথা থেকে এই ক্রোমোজোমে এসছে, আবার এই পার্টটা এর মাথা থেকে ওই ক্রোমোজোমে গেছে, তাই না? তাহলে এখান থেকে এর মধ্যে গেছে, এখান থেকে এর মধ্যে গেছে, মানে এই ক্রোমোজোম তার অংশ ওকে দিল, ওই ক্রোমোজোম তার অংশ একে দিল। একে বলা হবে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, অর্থাৎ একে অপরের মধ্যে আদান প্রদান হলো। একে বলা হবে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। রেসিপ্রোকেট করছে একে অপরকে। তিন রকম বোঝা গেল, প্রথমটা সিম্পল ট্রান্সলোকেশন, তারপরটা ইন্টার ক্যালোরি ট্রান্সলোকেশন, তারপর রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। এবার ট্রান্সলোকেশনের আমি আরেকটা টাইপ পড়বো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই স্লাইডে জায়গা নেই, আমি পরের স্লাইডে গিয়ে আঁকছি। এবার দেখবো আমরা ট্রান্সলোকেশনের লাস্ট টাইপ। ধরো এই একটা ক্রোমোজোম, এ জিন, বি জিন, সি জিন, সেন্ট্রোমিয়ার ডি ই এফ। এই ধরছি আরেকটা নন হোমোলোগাস ক্রোমোজোম, 1 2 3 4 সেন্ট্রোমিয়ার 5 6 7 8। দুটো ব্রেক হবে, দুটো ক্রোমোজোমে ব্রেক হবে, প্রত্যেকটার সেন্ট্রোমেরিক রিজিয়নে। তাহলে এর ক্ষেত্রে ব্রেকটা হলো এখানে, এর ক্ষেত্রে ব্রেকটা হলো এখানে। এবারে এই ব্রোকেন পার্ট গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তার মানে এই অংশ আর এই অংশ যুক্ত হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এটা এটা একটুখানি বোঝার আছে। তাহলে এ বি সি, এ বি সি, এইখানটায় ব্রেক হয়েছে, মানে ওখানটা স্টিকি পার্ট আছে, সে যুক্ত হয়ে গেল এই পোর্শনের সঙ্গে। তাহলে কি হবে,
4 3 2 1। আরেকটা পার্ট কি হবে, এটা আমি নিচ থেকে আঁকবো, মানে এফ ই ডি, এফ ই ডি, তারপরে সেন্ট্রোমিয়ার, তার সঙ্গে যুক্ত হয়েছে এই সেন্ট্রোমিয়ারটা, তারপরে এই পার্টটা, অর্থাৎ 5 6 7 8। বুঝা গেছে? তাহলে দুটো নন হোমোলোগাস ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমেরিক রিজিয়নে কাট হলো, সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার ফিউশন হয়ে গেল। তার ফলে কিন্তু এই যে ঘটনা ঘটলো, এই যে ট্রান্সলোকেশন হলো, একে আমরা বলি রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন, অথবা এর অপর নাম হচ্ছে সেন্ট্রিক ফিউশন, অথবা এর অপর নাম হচ্ছে সেন্ট্রিক ফিউশন। সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারে ফিউশন হলো বলে এর ফলে কিন্তু ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হবে, এবং এই যে আসেন্ট্রিক পার্টটা, এর মধ্যে তো কোনো সেন্ট্রোমিয়ার যায়নি, এটা কিন্তু সেল ডিভিশনের সময় নষ্ট হয়ে যাবে, কারণ স্পিন্ডেল ফাইবার তো যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের সঙ্গে, সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোর, এর মধ্যে সেন্ট্রোমিয়ার নেই, ফলে এই পার্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ট্রান্সলোকেশনের 4টে টাইপ, একটা হচ্ছে সিম্পল ট্রান্সলোকেশন, একটা ইন্টারক্যালোরি ট্রান্সলোকেশন, একটা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন, এবং একটা হচ্ছে রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন বা সেন্ট্রিক ফিউশন। ক্লিয়ার? এই ট্রান্সলোকেশনের ফলে কিন্তু ওই 22 নম্বর ক্রোমোজোমের পার্ট 9 নম্বরে চলে আসে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম যে বলে, তার ফলে কিন্তু এক ধরনের লিউকেমিয়া হয়। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই আসল চার্টে। এখানে তাহলে আমাদের নিশ্চয়ই লার্জার ক্লাসের মধ্যে ডিলিশন বোঝা হয়ে গেল, তার টাইপ বোঝা হয়ে গেছে, ডুপ্লিকেশন বোঝা হয়ে গেছে, ইনভার্সন বোঝা হয়ে গেছে, এবং ট্রান্সলোকেশন বোঝা হয়ে গেছে। এবার আছে নিউমেরিক্যাল, ক্রোমোজোমের সংখ্যায় পরিবর্তন হবে, যেটা আবার যখন একটা বা দুটো বাড়বে বা কমবে, লিমিটেড নাম্বার অফ ক্রোমোজোম, তাকে বলবো অ্যানিউপ্লয়েডি। যখন হ্যাপ্লয়েড সেটের মাল্টিপল হারে বাড়বে বা কমবে, তাকে বলবো ইউপ্লয়েডি। শুরু করছি অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডির মধ্যে মোনোজমি, মোনোজমি মানে নর্মাল কন্ডিশন মানে 2n, তাহলে মোনোজমি মানে হচ্ছে 2n মাইনাস 1, নালিজমি মানে 2n মাইনাস 2, ট্রাইজমি মানে 2n প্লাস 1, টেট্রাজমি মানে 2n প্লাস 2, ডাবল মোনোজমি মানে 2n মাইনাস 1 মাইনাস 1, ডাবল নালিজমি মানে 2n মাইনাস 2 মাইনাস 2, ডাবল ট্রাইজমি মানে 2n প্লাস 1 প্লাস 1, ডাবল টেট্রাজমি মানে আমার তো লেখার জায়গা নেই, 2n প্লাস 2 প্লাস 2। আমি মানুষ দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করি। মানুষের 2n সমান সমান কত? 46। তাহলে মোনোজমি মানে 46 মাইনাস 1, তাহলে ক্রোমোজোম নাম্বার কত হবে? স্যার ক্রোমোজোম নাম্বার হবে 45। একদম ঠিক। নালিজমি মানে 2n মাইনাস 2, 2n মানে 46, তাহলে 46 মাইনাস 2, ক্রোমোজোম কত হবে? 44। ট্রাইজমি মানে 2n প্লাস 1, তাহলে ক্রোমোজোম কত হবে? 46 প্লাস 1, 47। টেট্রাজমি মানে 2n প্লাস 2, 46 প্লাস 2 মানে 48। ডাবল মোনোজমি মানে 2n মাইনাস 1 মাইনাস 1, 46 মাইনাস 1 মাইনাস 1 মানে 44। ডাবল নালিজমি মানে 2n মাইনাস 2 মাইনাস 2, তার মানে 42। এবারে কোয়েশ্চেন নিশ্চয়ই মাথায় আসছে, স্যার ডাবল মোনোজমির ক্ষেত্রেও ক্রোমোজোম নাম্বার হয় 44, নালিজমির ক্ষেত্রেও ক্রোমোজোম নাম্বার হয় 44, তাহলে পার্থক্যটা কি রইল? পার্থক্য রইল নালিজমি মানে বলছে 2n মাইনাস 2, মানুষের তো প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে, ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় থাকে, 2n মাইনাস 2 মানে ধরো একটা ক্রোমোজোমের জোড়া, যে দুটো ক্রোমোজোম দুটোর একটাও নেই, ধরো 15 নম্বর ক্রোমোজোম দুটো, একটাও নেই। ডাবল মোনোজমি মানে 2n মাইনাস 1 মাইনাস 1, মানে ধরো 15 নম্বর ক্রোমোজোম দুটোর মধ্যে একটা নেই, 10 নম্বর ক্রোমোজোম দুটোর মধ্যে একটা নেই। দুটোর পার্থক্য বোঝা গেছে? যখন 2n মাইনাস 2 লিখবো, তার মানে একটা হোমোলোগাস পেয়ারের দুটোই বাদ চলে গেছে, আর 2n মাইনাস 1 মাইনাস 1 মানে দুটো ডিফারেন্ট নন হোমোলোগাস ক্রোমোজোম একটা একটা বাদ গেছে। এই হচ্ছে ব্যাপার। এবার এগুলোর ফলে কিন্তু বিভিন্ন রকমের রোগ হতে পারে, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, পাটাও সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম। সিনড্রোম গুলো নিয়ে আমি এই ভিডিওতে বলছি না, যখন আমরা ডিজিজ বা সিনড্রোম নিয়ে পড়বো, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার এবং নন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, আমি তখন কিন্তু ওই রোগগুলো নিয়ে বলবো, এর ফলে বিভিন্ন রকমের রোগ হতে পারে। আসছে ইউপ্লয়েডি, মানে ওই হ্যাপ্লয়েড সেটের গুণিতক হারে কমবে বা বাড়বে। কমলে মনোপ্লয়েডি অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে গেল, এন হয়ে যাবে। বাড়লো মানে পলিপ্লয়েডি, 3n 4n 5n 6n এগুলো হতে পারে। তার মধ্যে আবার বলছি অটো পলিপ্লয়েডি এবং অ্যালো পলিপ্লয়েডি। এই অটো পলিপ্লয়েডি কি জিনিস এবং অ্যালো পলিপ্লয়েডি কি জিনিস? ধরো একটা স্পিসিস যার ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে আমি এ দিয়ে ডিনোট করছি, তাহলে নর্মাল 2n ক্রোমোজোম হচ্ছে এ সেম স্পিসিসের হোমোলোগাস ক্রোমোজোম। এবার ধরো এটা হয়ে গেল এ এ এ,
অথবা হয়ে গেল এ এ এ এ, তার মানে এ এ এ মানে 3n হলো, বা এ এ এ এ মানে 4টে সেটে মানে 4n হয়ে গেল। তাহলে এই যে পলিপ্লয়েড কন্ডিশনটা হচ্ছে, এই পলিপ্লয়েডই কিন্তু একই ক্রোমোজোমের সেট সমানে বাড়ছে, একে আমরা বলবো অটো পলিপ্লয়েডি, অর্থাৎ সেম স্পিসিসের সেম ক্রোমোজোমের সংখ্যা বাড়ছে। যদি এরকম হয়, ধরো একটা স্পিসিস যার ক্রোমোজোম এ এ, আরেকটা স্পিসিস যার ক্রোমোজোম বি বি, এদের মধ্যে হাইব্রিড অর্গানিজম তৈরি হলো যার ক্রোমোজোম হচ্ছে এ বি। তার মানে একটা সেট অফ ক্রোমোজোম একটা স্পিসিসের, আরেকটা সেট অফ ক্রোমোজোম আরেকটা স্পিসিসের, তাহলে এর 2n সমান সমান এ বি। এবার এর ধরো পলিপ্লয়েড কন্ডিশন সৃষ্টি হলো, তাহলে এর টেট্রাপ্লয়েড হয়ে গেল, এখান থেকে 4n হয়ে গেল, তাহলে কি হবে এ এ বি বি। তার মানে এর ক্ষেত্রে যে পলিপ্লয়েড কন্ডিশন, এখানে কিন্তু ডিফারেন্ট স্পিসিসের ক্রোমোজোমাল সেট আছে, তাকে বলবো আমরা অ্যালো পলিপ্লয়েডি। তাহলে অটো পলিপ্লয়েডি মানে সেম ক্রোমোজোমাল সেটের ডুপ্লিকেশন হবে, মানে সংখ্যা বৃদ্ধি পাবে মাল্টিপল হারে হ্যাপ্লয়েড সেটের। আর অ্যালো পলিপ্লয়েডি মানে ডিফারেন্ট স্পিসিসের ক্রোমোজোমাল সেট, তার পলিপ্লয়েড কন্ডিশন সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। অটো পলিপ্লয়েডি, অ্যালো পলিপ্লয়েডি, আমরা কিন্তু পলিপ্লয়েড কন্ডিশন হিউম্যানের ক্ষেত্রে দেখবো না, এগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের প্লান্ট স্পিসিসে দেখতে পারি, বিশেষ করে গমের ক্ষেত্রে কিন্তু আমরা পলিপ্লয়েড হুইট বা গম দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মিউটেশন এবং তার টাইপস। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। ওকে, চলো।